নাম সাদিয়া জান্নাত, এসএফটি ইন্ডাস্ট্রির চেয়ারওম্যান, মাসিক ইনকাম কোটিতে, কোটিপতি পরিবারের একমাত্র উত্তরাধিকারী। ইব্রাহিম মনে মনে বলে, আচ্ছা, ইনি তাহলে সাদিয়া ফিউল টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, যার সাথে অহনার কোম্পানির পার্টনারশিপের কথা চলছে, আর মারিয়া কর্পোরেশনের ইনভেস্টমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। পরক্ষণেই মুখে বলে, নাম ইব্রাহিম, কাজ নেভি ক্যাপ্টেন, পড়াশোনা বেশি করতে পারেনি। মিস্টার ইব্রাহিম, তোমার পরিচয়ের সাথে আরেকটা পরিচয় বলতে ভুলে গেছো। কোনটা? সাদিয়া জান্নাতের হবু বর। মানে? আশা করি আমার এই আমন্ত্রণ তোমাকে খুব বেশি অবাক করবে না। আমি সরাসরি কাজের কথায় আসি। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, যেটা তোমার জীবন সম্পূর্ণ পাল্টে দেবে। ইব্রাহিম মৃদু হাসে, কিন্তু কিছু বলে না। তার চোখে কৌতূহল। জীবন পাল্টে দেবে? এত বড় দাবি? আপনার মতো একজন সফল বিজনেস ওম্যানের কাছ থেকে এমন কথা শোনা বেশ বিরল। বলুন, কি সেই প্রস্তাব যে আমার জীবন পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? ক্ষমতা তো রাখি। আমার প্রস্তাবে তোমার কোনো ব্যক্তিগত ঝুঁকি নেই, বরং আছে অর্থনৈতিক স্বাধীনতা এবং এক নতুন পরিচিতি। আমি তোমাকে বিয়ে করতে চাই। ইব্রাহিম অবাক হয়ে চোখ বড় করে তাকায়। তার মুখের হাসি মিলিয়ে যায়। সে কিছুক্ষণ চুপ থাকে, যেন সাদিয়ার কথা বিশ্বাস করতে পারছে না। বিয়ে? আপনি আমাকে? আমি বল শুনছি না সাদিয়া? আপনার মতো একজন সফল মানুষ, যার চারপাশে হয়তো শত শত যোগ্য পাত্র ঘুরছে, সেখানে একজন সাধারণ নেভি ক্যাপ্টেনকে মাত্র কয়েক মিনিটের পরিচয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে। সাধারণ নেভি ক্যাপ্টেন? এই সাধারণ শব্দটাই আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। আর হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তবে এটা কোনো সাধারণ বিয়ে হবে না ইব্রাহিম। এটা হবে একটা চুক্তিবদ্ধ বিয়ে, সময়সীমা 2 বছর। চুক্তিভিত্তিক বিয়ে? বাহ, দারুণ তো। সিনেমার গল্পকেও হার মানাবে। তাহলে এই চুক্তির শর্তগুলো কি, ম্যাডাম চেয়ারম্যান? শর্তগুলো খুব সহজ। 2 বছরের জন্য তুমি হবে আমার স্বামী। এই সময়ের মধ্যে আমি তোমাকে প্রতি মাসে 1 লাখ করে টাকা দেব। এর বিনিময়ে তুমি আমার পারিবারিক এবং সামাজিক বাধ্যবাধকতা থেকে আমাকে মুক্তি দেবে। আমার পরিবার আমাকে এমন একজনের সাথে বিয়ে দিতে চাইছে যাকে আমি চিনি না। একজন নেভি ক্যাপ্টেনকে বিয়ে করলে অন্তত কিছুদিনের জন্য হলেও তাদের মুখ বন্ধ থাকবে। আর তুমি ইব্রাহিম, এই চুক্তির মাধ্যমে একটা সম্মানজনক অবস্থান এবং যথেষ্ট অর্থ পাবে, যা তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করবে। ইব্রাহিম গভীর শ্বাস নেয়। তারপর টেবিলের উপর রাখা তার হাতে থাকা গোলাপ ফুলগুলোর দিকে একবার তাকায়। তার মনে পড়ে তার বহুদিনের লালিত স্বপ্নের কথা। অহনাকে প্রপোজ করার জন্য দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেছে সে। এই মুহূর্তে তার মাথায় কেবল অহনার মুখ ভাসছে। মিস সাদিয়া, সবই বুঝলাম। আপনার প্রস্তাব সত্যি অপ্রত্যাশিত এবং বলতে বাধ্য হচ্ছে যে বেশ লোভনীয় বটে। তবে আমার মনে হচ্ছে আপনি যার কাছে এসেছেন সে আমি নই। কেন? তোমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট রিয়ার কথা হয়নি যে তুমি আমার ফেক হাজবেন্ড হবে? মাসে 1 লক্ষ টাকা স্যালারি। না, আপনি মনে হয় ভুল মানুষের কাছে চলে এসেছেন। আমি আসলে এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়ানোর কথা ভাবছি না, অন্তত এই মুহূর্তে নয়। আমি ইব্রাহিম কথা শেষ করতে পারে না। ঠিক তখনই সাদিয়ার ফোন বেজে ওঠে। সে ইব্রাহিমের কাছে ক্ষমা চেয়ে ফোনটা ধরে। তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। ফোনের ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্টের ব্যস্ত এবং উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে আসছে, যদিও তা ইব্রাহিমের কাছে স্পষ্ট নয়। হ্যাঁ বলো রিয়া, কি খবর? হোয়াট? কি বলছো এসব? আমার প্রজেক্টে ধস নেমেছে? অ্যাসিস্ট্যান্ট ফোনে উত্তেজিত কণ্ঠে বলে, হ্যাঁ ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। আমাদের ফুয়েল ইন্ডাস্ট্রির শেয়ার বাজারে ধস নেমেছে। গত 1 ঘন্টায় প্রায় 20% কমে গেছে। মার্কেট একেবারে অস্থির হয়ে পড়েছে। আমাদের বিশাল ক্ষতির মুখে পড়তে হচ্ছে ম্যাডাম। যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্ত নিতে হবে। সাদিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। কি বলছো এসব? এত বড় ক্ষতি কিভাবে সম্ভব? আমি তো কালও মার্কেটের অবস্থা চেক করেছিলাম। দ্রুত কি করা যায় বলো? আমরা এই মুহূর্তে কতটা লসের মধ্যে আছি? প্রায় $50 মিলিয়ন কাছাকাছি ম্যাডাম। আরও বাড়তে পারে। পরিস্থিতি খুবই খারাপ। সবাই শেয়ার বিক্রি করে দিচ্ছে। আমার মনে হয় আমাদেরও দ্রুত সব শেয়ার বিক্রি করে দেওয়া উচিত ম্যাডাম।
তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যাবে। সাদিয়া ইব্রাহিমের দিকে একবার তাকায়। ইব্রাহিম শান্ত চোখে সাদিয়ার পরিবর্তিত মুখের দিকে চেয়ে আছে। তার চোখে এক গভীর বোঝার ভাব। সাদিয়া দ্রুত সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, আর এক মুহূর্ত অপেক্ষা করব না। যত দ্রুত সম্ভব আমাদের ফেলো ইন্ডাস্ট্রির সব শেয়ার বিক্রি করে দাও। এই মুহূর্তে ক্ষতি কমানোই আমাদের একমাত্র লক্ষ্য। রিয়া, যত শেয়ার আছে সব সব বিক্রি করে দাও। কিন্তু ম্যাডাম, এটা তো আমাদের মূল ভিত্তি, আর আপনার বহু বছরের পরিশ্রম হঠাৎ করে সব বিক্রি করে দিলে। আমি জানি রিয়া, কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। দ্রুত করো, প্রতিটি সেকেন্ড মূল্যবান। মার্কেট আরও নিচে নামার আগে যা করার করে ফেলো, যাও। ইব্রাহিম সাদিয়ার মুখের দিকে তাকায়, যেখানে স্পষ্টতই হতাশা আর অস্থিরতা খেলা করছে। সে মৃদু হেসে টেবিলের উপর নিজের হাত রাখে। ইব্রাহিম বলে, মনে হচ্ছে আপনার কোম্পানিতে বেশ বড়সড় একটা সমস্যা চলছে মিস সাদিয়া। সমস্যা নয় ইব্রাহিম, এটা একটা বিপর্যয়। আমার কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। এই প্রথমবার আমি এতটা অসহায় বোধ করছি। অসহায় বোধ করার কিছু নেই, বরং আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, যদি আপনি শুনতে চান। সাদিয়া অবাক হয়ে তাকায়। পরামর্শ? তুমি তুমি একজন নেভি ক্যাপ্টেন, কিসের পরামর্শ দিবে আমাকে ইব্রাহিম? আর কোম্পানিতে এখন কোটি কোটি টাকার ব্যাপার চলছে। টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। আর আমি যা বলতে চাইছি তা আপনার এই কোটি কোটি টাকার ক্ষতি তো আটকে দিতে পারি, বরং কয়েক গুণ লাভও দিতে পারি। আপনি বরং আপনার অ্যাসিস্ট্যান্টকে বলুন এখনই কোনো শেয়ার বিক্রি না করতে। সাদিয়া ভ্রু কুঁচকে ইব্রাহিমের দিকে তাকায়। তার চোখে অবিশ্বাস। কি বলছো তুমি ইব্রাহিম? তুমি কি জানো এই মুহূর্তে আমাদের প্রতিটি সেকেন্ডের কত টাকা ক্ষতি হচ্ছে? এই মুহূর্তে বসে থাকা মানে নিজের পায়ে নিচে কুড়াল মারা। তুমি একজন সাধারণ নেভি ক্যাপ্টেন, শেয়ার বাজার নিয়ে কি বোঝো? সাধারণ নেভি ক্যাপ্টেন হতে পারি, কিন্তু খবরের জগৎ সম্পর্কে আমি ওয়াকিবহাল। সাদিয়া, বিশ্বাস করুন, আর 5-10 মিনিটের মধ্যে সরকার থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। একটা নতুন নীতি বা একটা বড় প্রজেক্টের ঘোষণা হতে পারে, যা সরাসরি জ্বালানি শিল্পের সাথে সম্পর্কিত। ইব্রাহিম আত্মবিশ্বাসের সাথে কথা বলে। তার কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যা সাদিয়াকে চমকে দেয়। এই ঘোষণা আসার সাথে সাথে ফিউয়েলের শেয়ারের দাম অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে, মার্কেট নতুন করে ঘুরে দাঁড়াবে, এবং আপনাদের ক্ষতি তো পুষিয়ে যাবেই, বরং কয়েক গুণ বেশি লাভ হবে। একটু অপেক্ষা করুন, শুধু 5-10 মিনিট। সাদিয়া দ্বিধাগ্রস্ত হয়। একজন সাধারণ নেভি ক্যাপ্টেন কিভাবে এত নিশ্চিতভাবে এমন কথা বলতে পারে? তার মনে সন্দেহ জাগে, কিন্তু ইব্রাহিমের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস তাকে ভাবিয়ে তোলে। ইব্রাহিম, সমুদ্রের মানুষের সেবা করা ছেড়ে কি শেয়ার মার্কেট অ্যানালাইসিস করো নাকি? তাহলে মিস্টার অ্যানালাইস্ট, আমি বলতে চাই, এসএফটি ইন্ডাস্ট্রিতে ডাটা অ্যানালাইসিস করার জন্য পৃথিবীর টপ এক্সপার্ট রয়েছে, আর তুমি একজন নেভি ক্যাপ্টেন হয়ে বলছো স্টক বিক্রি না করতে। আপনার টপ ডেটা অ্যানালিস্ট এক্সপার্ট কি বলছিল যে আজ মার্কেট ক্র্যাশ হয়ে যাবে? ঠিক তখনই তার ফোন আবার বেজে ওঠে। তার অ্যাসিস্ট্যান্ট রিয়া বলে, ম্যাডাম, কি সিদ্ধান্ত নিলেন? বিক্রি করে দেব? সাদিয়া ইব্রাহিমের দিকে তাকায়। ইব্রাহিম তাকে চোখ দিয়ে ইশারা করে অপেক্ষা করতে। সাদিয়া কিছুক্ষণ নীরব থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না রিয়া, তুমি বরং 5 থেকে 10 মিনিট অপেক্ষা করো, এখনই কিছু বিক্রি করো না। কিন্তু ম্যাডাম, আমি যা বলছি তাই করো, আমার উপর ভরসা রাখো। আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলছি। যা লস হওয়ার তা তো হয়েই গেছে। 5 মিনিটে আর কি হবে? অপেক্ষা করেই দেখি না কি হয়। এখন ফোন রাখো। সাদিয়া ফোন রেখে ইব্রাহিমের দিকে তাকায়। তার চোখে প্রশ্ন। আমি তোমার কথা মতো কাজটা করলাম ইব্রাহিম, কিন্তু যদি তোমার অনুমান ভুল হয় তাহলে আমার কোম্পানি আরও বড় ক্ষতি হবে। এর দায়ভার কে নেবে? আমি নেব সাদিয়া। যদি আমার কথা ভুল হয় তাহলে এই ক্ষতিপূরণ আমি দেব, কিন্তু আমি জানি আমার কথা ভুল হবে না। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর দরজা খুলে যায় এবং অহনা প্রবেশ করে। তার পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস, হাতে নামি ব্র্যান্ডের ব্যাগ। তার চেহারায় এক ধরনের উদ্ধত আত্মবিশ্বাস। ইব্রাহিমের চোখ অহনার উপর স্থির হয়ে যায়। তার মুখে আনন্দের আভা ফুটে ওঠে। সে 6 বছর ধরে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ইব্রাহিম সাদিয়ার দিকে তাকিয়ে বলে, 5 মিনিট অপেক্ষা করুন, আপনার শেয়ারের মূল্য বেড়ে যাবে। আমার গার্লফ্রেন্ড এসে গেছে, আমাকে ওর সাথে একটু কথা বলতে হবে।
সাদিয়া কিছু বলার আগেই ইব্রাহিম তার আসন ছেড়ে উঠে অহনার দিকে এগিয়ে যায়। অহনা রেস্তোরাঁর এক কোণে যেখানে কিছুটা আড়াল আছে সেখানে গিয়ে দাঁড়ায়। ইব্রাহিম দ্রুত সেখানে পৌঁছে যায়। অহনা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমাকে দেখতে কি ভালো লাগছে, বিশ্বাস করতে পারছি না। 6 বছর পর তোমাকে আবার দেখতে পেলাম। এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি তুমি তো কল্পনা করতে পারবে না। অহনা সানগ্লাস খুলে ইব্রাহিমের দিকে তাকায়, কিন্তু তার চোখে কোনো উচ্ছ্বাস নেই। ইব্রাহিম তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু অহনা ধরতে না দিয়ে বলে, অপেক্ষা? কিসের অপেক্ষা? আর আমি কেন এখানে এসেছি সেটা তুমি ভালো করেই জানো ইব্রাহিম। ফোন করে নিজেই আসতে বলেছিলাম, কারণ তোমার সাথে কিছু জরুরি কথা আছে। ইব্রাহিম হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ছোট বক্স বের করে। বক্সের মধ্যে একটা হীরার আংটি ঝলমল করছে। অহনা, আমি জানি আমাদের মধ্যে অনেক কিছু বদলে গেছে, কিন্তু আমার অনুভূতি এক বিন্দুও বদলায়নি। আমি আজও তোমাকে অতটাই ভালোবাসি যতটা 6 বছর আগে বাঁচতাম। প্রবাসে গিয়েও আমি কেবল তোমারই কথা ভেবেছি, তোমার স্বপ্নের কথা ভেবেছি। তুমি কি আমাকে বিয়ে করবে অহনা? তুমি কি আমার জীবনসঙ্গিনী হবে? অহনা মুখ কুঁচকে ইব্রাহিমের দিকে তাকায়, যেন তার এই প্রস্তাব অহনাকে বিরক্ত করেছে। সে ইব্রাহিমের হাত থেকে আংটির বক্সটা নেয় না। ইব্রাহিম, লেটস ব্রেক আপ। ব্রেক আপ? হ্যাঁ, তো এটা ছাড়া কি করব? অহনা, আমাদের 6 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপ সব বাধা পেরিয়ে যখন সব ঠিক হতে যাচ্ছে, তো এখন তুমি ব্রেকআপ করতে চাইছো কেন? কারণ আমাদের সম্পর্কে কোনো ফিউচার নেই, আর আমি যেই লাইফস্টাইল ডিজার্ভ করি আমার মনে হয় না তুমি সেটা আমাকে দিতে পারবে। কেমন লাইফ চাও তুমি অহনা? আমি তোমার জন্য কি করিনি ভুলে গেলে? কি করেছো আমার জন্য? আর এই হোয়াইট ইউনিফর্মে কত টাকা ইনকাম করো তুমি? জানো আমি কে? আই অ্যাম অনলি অফ দ্য টপ আইআইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উইনার। তুমি জানো সামনের মাসে আমার কোম্পানি কার সাথে পার্টনারশিপ করতে যাচ্ছে? ভারতের সব থেকে বড় এসএফটি ইন্ডাস্ট্রির সাথে। তুমি ধারণা করতে পারছো এর ফলে আমার কতটা লাভ হতে চলেছে? তোমার জন্য আমি হায়ার এডুকেশন ছেড়ে নেভিতে জয়েন করেছিলাম। কেন? যেন তোমার কলেজের ফি অ্যাফোর্ড করতে পারি, তোমার জীবনে যা কিছু দরকার সব জন্য আমি দিতে পারি। আর আজ তুমি কি বলতে চাইছো? দেখো, আমার পড়াশোনাকে সাপোর্ট করার সিদ্ধান্ত তোমার ছিল, বাট এটার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমার থেকে বড় সাকসেসফুল পার্টনার চাই। তুমি যদি শিপিং কর্পোরেশনের মালিক হয়েও আসতে তাহলে হয়তো ভেবে দেখতাম, কিন্তু তুমি এসেছো সাধারণ একজন নেভি অফিসার হয়ে। কি আছে তোমার? কি যোগ্যতা আছে আমার সাথে থাকার? আমার যোগ্যতা এই হোয়াইট টি শার্ট, যেটা ইনকাম করতে অনেক বড় বড় লোকের গাম বেরিয়েছে। ও আচ্ছা, তার মানে তুমি এখন বলতে চাইছো যে কলেজ লাইফে আমাকে যেই সাহায্য করেছিলে তার হিসেব নিতে এসেছো, তাই না? আমাকে বিয়ে করে আমার টাকা চলার জন্য এসেছো, রাইট? ইব্রাহিম, ইউ আর ডিসগাস্টিং। তুমি আমাকে কিছুটা টাকা দিয়ে সাহায্য করেছো ঠিকই, কিন্তু আমার সাকসেসের পিছনে তোমার ওই কয়েকটা টাকার কোনো হাত নেই, ওকে? আমার পড়াশোনা, আমার রিসার্চ কোম্পানি, এই সব কিছু অন্য কেউ একজন সাপোর্ট করেছে। কে সে? আছে কেউ একজন, ইনভিজিবল সিইও, যার বিষয়ে তোমার জানার কোনো দরকার নেই। ইনভিজিবল সিইও? হ্যাঁ, ভারতের সব থেকে বড় কোম্পানি মারিয়া কর্পোরেশনের সিইও, যিনি এই 4 বছর বড় বড় বিজনেস টাইকুনকে পিছনে ফেলে দিয়েছে। এটা শুনে ইব্রাহিম মনে মনে বলল, তুমি যার কথা বলছো সে আর কেউ নয় অহনা, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সেই ইনভিজিবল সিইও, মারিয়া কর্পোরেশনের অনার। আর তার জন্যই আমার পড়াশোনা, ডিগ্রি, রিসার্চ কোম্পানি সব সম্ভব হয়েছে, তোমার জন্য না ইব্রাহিম। ইব্রাহিম একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা, এবার বুঝলাম যতদিন আমাকে তোমার প্রয়োজন ছিল ততদিন আমার সব কিছু ঠিক ছিল। আমার এই অল্প টাকা সাধারণ নেভি অফিসারের স্যালারি ঠিক ছিল তোমার কাছে। আর আজ যখন তোমার জীবনে অন্য কেউ এসে গেছে তোমার খরচ বহন করার জন্য, এখন আর কোনো প্রয়োজন নেই আমাকে, তাই না? গুড বয়, খুব তাড়াতাড়ি বুঝে ফেললে। ইউ নো, আমি এমন একজনকে চাই যার হাতে টাকা পয়সা, পাওয়ার, স্ট্যাটাস
সব থাকবে। ইব্রাহিম আবার মুচকি হেসে বলে, ঠিক আছে, আই উইশ তোমার এই ডিসিশনে কোনো দিন যেন পস্তাতে না হয়, কারণ তোমার এই চরিত্র আই এম শিওর খুব তাড়াতাড়ি তোমাকে পস্তাতে হবে। এদিকে সাদিয়া অপেক্ষা করছি ইব্রাহিমের জন্য। 5 মিনিট তো হয়ে গেল, এখনো আসছে না কেন লোকটা? তার কথা শুনে ভুল কিছু করলাম না তো? এসব ভাবনার মধ্যেই সাদিয়ার ফোন বেজে ওঠে। রিয়া কল করেছে। প্লিজ রিয়া, এখন আর কোনো খারাপ খবর দিও না তো, এমনিতে অনেক টেনশনে আছি। ম্যাডাম, অবিশ্বাস্য, আপনার 5 মিনিট অপেক্ষা করাতে শুধু আমাদের লস রিকভার হয়নি, উল্টো কোটি কোটি টাকা প্রফিটও হয়েছে। হোয়াট? রিয়া, কি বলছো এসব? কিভাবে হলো? সরকার থেকে ঘোষণা এসেছে, জ্বালানি খাতে নতুন নীতি আসছে, বিশাল ভর্তুকি দেওয়া হবে। এসএফটি ইন্ডাস্ট্রি এর শেয়ার মার্কেটে বিস্ফোরণ ঘটেছে। তার মানে ওই লোকটা ঠিকই বলেছিল। এখন তাহলে আমাকে মারিয়া কর্পোরেশনের ইনভেস্টমেন্ট কনফার্ম করার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। সাদিয়া মনে মনে ভাবে, কে এলো? একজন সাধারণ নেভি ক্যাপ্টেন হয়ে এত বড় শেয়ার মার্কেটের ক্রেডিট জানে কিভাবে? মনে তো হচ্ছে না সে একজন সাধারণ মানুষ। ফোনের ওপাশ থেকে রিয়া আবার বলতে শুরু করে, আর হ্যাঁ ম্যাডাম, সামনের মাসে আমাদের সেই পার্টি আছে যেখানে আইআইটিএ কোম্পানিটির সাথে পার্টনারশিপ হবে। সেখানে মারিয়া কর্পোরেশনের সিইও আসার জন্য আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কি, মারিয়া কর্পোরেশনের লিজেন্ডারি সিও আমাদের ইভেন্টে আসবে? ও মাই গড! রিয়া, ইভেন্ট যেন গ্র্যান্ড এবং রয়্যাল হয়। ওকে ওকে ম্যাম। ওকে, বাই। সাদিয়া কল কেটে মনে মনে বলে, এই সব কিছু ওই লোকটার জন্য হয়েছে। আমাকে খুঁজে বের করতে হবে কে ওই লোক। বলে সাদিয়া ওইদিকে গেল যেদিকে ইব্রাহিম গিয়েছিল। গিয়ে লুকিয়ে তাদের দেখতে লাগলো। এদিকে অহনা ইব্রাহিমের কথা শুনে বলে, ওহো ইব্রাহিম, সামনের মাসে আমার একটা ডিল আছে এসএফটি কোম্পানির সাথে, যার চেয়ারম্যান সাদিয়া জান্নাত। আর তার সাথে সেই ডিলটা হয়ে গেলেই আমি তাকে বিট করে হয়ে যাব ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানির চেয়ারম্যান। আমার সেখানে সাহায্য করবে কে জানো? ওই ইনভিজিবল সিও, মারিয়া কর্পোরেশনের মালিক। সাদিয়া জান্নাত, তুমি তাকে বিট করবে? অহনা, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। তোমার মতো একজন গরিব ভিখারি আমার ভ্যালু কিভাবে বুঝবে? ওই পার্টিতে মারিয়া কর্পোরেশনের সিইও নিজে এসে বলবে আমার ভ্যালু কতটুকু। তোমার কি মনে হয় মারিয়া কর্পোরেশনের সিইওকে তুমি তোমার পকেটে রেখে ঘুরে বেড়াও? তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোম্পানির সব কিছু দিয়ে দিবে যেটা তুমি স্বপ্ন দেখছো? কেন দেবে না? ও আমাকে পছন্দ করে, আর তাই জন্যই তো এত বছর ধরে আমাকে সাহায্য করে আসছে গোপনে। আর একটা কথা বলবো, সেই আমার যোগ্য, তুমি না, বুঝতে পেরেছ? কিন্তু আফসোস, সেই বাড়িতে তুমি থাকবে না। আর এটাই ভালো হবে, কারণ তুমি হয়তো সহ্য করতে পারবে না যখন দেখবে আমি আমার ইনভিজিবল সিইওর হাত ধরে দাঁড়িয়ে আছি। ওয়াও, তোমার এই চরিত্রটা দেখে আমার খুব ভালো লাগছে। না হলে জানতামই না তোমার আসল চেহারাটা দেখতে কেমন। আর হ্যাঁ, আমি ওই পার্টিতে আসবো তোমাকে আর তোমার ওই ইনভিজিবল সিইওকে দেখতে। অহনা রেগে ইব্রাহিমের হাতে থাকা ফুলগুলো নিয়ে মাটিতে ফেলে দেয়। তুমি একটা লুজার। তোমার সাথে ব্রেকআপ করা আমার জীবনের সব থেকে বেস্ট ডিসিশন। মনে রেখো, তুমি আজ আমার সাথে যা করেছো, অহনা, এর ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। তোমার এই ডিসিশন তোমাকে একদিন ধ্বংস করে দেবে। হয়তো ওই ইনভিজিবল সিইও তোমার সব ধ্বংস করে দেবে। তুমি অনেক পস্তাবে। মনে রেখো অহনা, আজ তুমি যাকে অপমান করলে, যাকে তুমি সাধারণ নেভি ক্যাপ্টেন ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করলে, একদিন এসে তারই পায়ে ধরে ক্ষমা চাইবে। এটা বলার পর অহনা রেগে যে ফুলগুলো মাটিতে ফেলে দিয়েছিল সেগুলোকে পা দিয়ে মুছড়ে সেখান থেকে চলে যায়। ইব্রাহিমের রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে রেখেছে। সে তার হাতে থাকা ডায়মন্ড রিংয়ের দিকে তাকিয়ে মনে মনে হাসে আর বলে, 6 বছরের ভালোবাসা আজ আমাকে এভাবে অপমান করে চলে গেল। ভালোই হয়েছে, সময়ের আগে অহনার আসল রূপটা বেরিয়ে এসেছে। এই শখ আমি বরদাস্ত করে নিয়েছি, কিন্তু সে কীভাবে বরদাস্ত করবে যখন আমার আসল পরিচয় তার সামনে আসবে? দূর থেকে সাদিয়া সব কিছু দেখেছে। অহনা চলে যাওয়ার পর ইব্রাহিম স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
তার চোখে বেদনার গভীর ছাপ। সাদিয়া ধীরে ধীরে ইব্রাহিমের দিকে এগিয়ে আসে, তার মুখে সহানুভূতির ছাপ। সাদিয়া ইব্রাহিমের কাছে এসে নরম সুরে বলে, ইব্রাহিম, তুমি ঠিক আছো? দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্ট পেয়েছো। 5 মিনিটের মধ্যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেল। ইব্রাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে সাদিয়ার দিকে তাকায়। তার চোখে গভীর দুঃখ স্পষ্ট, কিন্তু সে নিজেকে সামলে নেয়। কষ্ট? ইয়া, ইট ওয়াজ ভেরি হার্ড। কষ্ট তো মানুষের জীবনেরই অংশ সাদিয়া। তবে কিছু কষ্ট আঘাত হয়ে ফিরে আসে, কিছু কষ্ট শিক্ষা দেয়, আর কিছু কষ্ট মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আমার ক্ষেত্রে হয়তো সবগুলোই। আমি দূর থেকে সব দেখছিলাম। অহনা তোমাকে যেভাবে অপমান করলো সেটা সত্যি অমানবিক ছিল। তোমার মতো একজন মানুষ এই ধরনের ব্যবহারের যোগ্য নয়। ইব্রাহিম ক্লান্ত হেসে বলে, যোগ্যতা? এই পৃথিবীতে কি যোগ্যতার মাপকাঠি সব হয় সাদিয়া? নাকি শুধুমাত্র লাভ আর ক্ষমতার পাল্লাতে সব কিছু মাপা হয়? যাই হোক, এসব চারণ। কিছুক্ষণ আগে আমি একজনের কোম্পানি ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য একটা সাজেশন দিয়েছিলাম, সেটা কি সঠিক হলো? হ্যাঁ, একদম ঠিক হয়েছে। সত্যি কি তুমি এটা জেনে শুনে বাঁচিয়েছিলে, নাকি কোনো লাকি গেস ছিল? এনিওয়ে, যাই হোক, ধন্যবাদ তো দিতেই হয়। আর আমি সেই ধন্যবাদটা দিতে চাই তোমাকে বিয়ে করে। আমার মনে হচ্ছে আমি এখন বেশ জনপ্রিয় হয়ে গেছে। একজন চলে যেতে না যেতেই আরেকজন এসে গেছে, যেন আমাকে নিয়ে সবার খুব আগ্রহ। ইব্রাহিমের হালকা মেজাজের কথা শুনে সাদিয়ার ঠোঁটে মৃদু হাসি ফোটে। সে বুঝতে পারে ইব্রাহিম তার কষ্ট লুকাতে চাইছে। জনপ্রিয়তা? হ্যাঁ, হয়তো সেটাই। তবে তোমার মতো একজন রহস্যময় এবং আত্মবিশ্বাসী মানুষ, যে কিনা কয়েক মিনিটের ব্যবধানে কোটি কোটি টাকার লোকসান থেকে আমার কোম্পানিকে বাঁচিয়ে দিল, তার প্রতি আগ্রহ থাকাটা অস্বাভাবিক নয়। আর তার জন্যই তোমাকে বিয়ে করার জন্য আমি মরিয়া হয়ে উঠেছি। মিস সাদিয়া, আমি এখন একদম মজা করার মোডে নেই, আর এই চুক্তিভিত্তিক বিয়ের মজার মধ্যে তো একদমই না। কিন্তু রিভেন্স দেওয়ার মুড তো আছে না মিস্টার ক্যাপ্টেন। চুক্তিভিত্তিক বিয়ে হলো, এটা তো দেখো বিয়েটা কার সাথে হচ্ছে। মিস সাদিয়া জান্নাত, সামনের মাসে একটা পার্টি আছে। অহনার কোম্পানির সাথে SFT কোম্পানির পার্টনারশিপের কথা চলছে। একটু ভাবো, সেই দিন পার্টিতে যখন তোমাকে আমার হাজব্যান্ড হিসেবে পরিচয় করে দিব, তখন অহনার মুখ দেখতে কেমন লাগবে। আর অহনার মতো মেয়ের সাথে তো আমি ডিলটা করবই না। সো ডিল? ইব্রাহিম চিন্তায় পড়ে যায়, মনে মনে বলে, এটাও ঠিক। ইনভিজিবল সিইও সাদিয়া জান্নাতের হাজব্যান্ড, আর মারিয়া কর্পোরেশনের সাথে SFT কোম্পানির ইনভেস্টমেন্ট ডিল। তার মানে টুয়েস্টের উপর টুয়েস্ট, শখের উপর শখ, খেলাটা জমবে ভালো। ইব্রাহিম এবার মুখে বলে। সাদিয়া এটা শুনে খুব খুশি হয়। ইব্রাহিম আবার বলে, তুমি সাদিয়া জান্নাত, যাই কিছু হয়ে যাক না কেন, সব ধরনের বিপদ আপদ সমস্যা থেকে আপনাকে প্রোটেক্ট করব। ততদিন আপনার পাশে থাকবো যতদিন আপনি আমার ওয়াইফ হয়ে থাকবেন। ও তাই নাকি? তুমি আমাকে প্রোটেক্ট করবে? ভালো লাগলো শুনে। তুমি হয়তো জানো না আমি কত বড় সমস্যা আছি। সো মুখে কিছু না বলে কাজ করে দেখাও। যেমন আমার প্রজেক্টের জন্য মারিয়া কর্পোরেশনের ইনভেস্টমেন্ট। ইব্রাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে, আপনি এক কাজ করেন, আপনার প্রজেক্টের প্রপোজাল আমাকে সেন্ড করে দেন, আর বাকি সব আমার উপর ছেড়ে দিন। ওকে, সময় মতো পেয়ে যাবে। তো প্রথম ইনভেস্টমেন্ট কত টাকা? 1000 crores এনাফ? কি 1000 crores? 100 crores ও যদি পেয়ে যায় না যথেষ্ট। ট্রাস্ট মি, ইটস মাই প্রমিস। আপনার প্রজেক্ট মারিয়া কর্পোরেশনের ইনভেস্টমেন্টে যে করেই হোক পাইয়ে দেব। তো আগামীকাল আমরা বিয়ে করছি, তুমি প্রস্তুত থাকবে তো? এত দ্রুত? আমরা কি কিছুটা তাড়াহুড়ো করছি না? ভালোবাসার জন্য অপেক্ষা করা যায় ইব্রাহিম, কিন্তু প্রতিশোধ আর সুযোগের জন্য নয়। বিশেষ করে যখন তোমার মতো একজন সুযোগ্য প্রতিশোধ গৃহীতা সামনে থাকে। তাহলে কাল সকালে প্রস্তুত থেকো। ইব্রাহিম দীর্ঘশ্বাস ফেলে কিন্তু মুখে হাসি নিয়ে বলে, ঠিক আছে, তবে আমি চাই আমাদের এই চুক্তি যেন সত্যিকারের একটা বন্ধুত্ব আর সম্মানের উপর ভিত্তি করে গড়ে উঠে সাদিয়া। অবশ্যই ইব্রাহিম, আমিও সেটাই চাই। ইব্রাহিম আর সাদিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের মধ্যে এক নতুন বোঝাপড়া শুরু হয়। কিন্তু সাদিয়া তো আর জানে না তার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে মারিয়া কর্পোরেশনের সিইও, যে কর্পোরেশনের নাম ইব্রাহিমের মায়ের নামে অবস্থিত। দেখা যাক কে কাকে দেখে কতটা অবাক হয়। পরের দিন সকালে
একটা ছোট ছিমছাম রেজিস্ট্রি অফিস। সকালের হালকা আলো জানলা দিয়ে ভেতরে আসছে। একজন কাজী ও দুজন সাক্ষী উপস্থিত আছে। ইব্রাহিম ও সাদিয়া পাশাপাশি বসে আছে। সাদিয়া একটা সাধারণ শাড়ি পরেছে, কিন্তু তার মুখে এক ধরনের চাপা উত্তেজনা। ইব্রাহিমও ক্যাজুয়াল পোশাকে। তাদের দুজনের চোখে কিছুটা অস্বস্তি, কারণ এটা একটা চুক্তির বিয়ে, কিন্তু একে অপরের প্রতি এক অজানা আকর্ষণও কাজ করছে। কাজী সাহেব বললেন, তাহলে সাদিয়া জান্নাত, আপনি কি ইব্রাহিম খানকে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? সাদিয়া ইব্রাহিমের দিকে তাকায়, ইব্রাহিমও তার দিকে তাকায়। তাদের চোখে এক অদ্ভুত যোগাযোগ হয়। সাদিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, কবুল করলাম। ইব্রাহিম খান, আপনি কি সাদিয়া জান্নাতকে আপনার স্ত্রী হিসেবে কবুল করছেন? ইব্রাহিম সাদিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। এই মুহূর্তে সে অহনাকে দেওয়া তার প্রতিজ্ঞার কথা ভাবে, প্রতিশোধের কথা ভাবে। জি, কবুল করলাম। কাগজপত্রে সই করার পর কাজী তাদের বিবাহ সম্পন্ন ঘোষণা করেন। সাদিয়া ও ইব্রাহিম একে অপরের দিকে তাকায়। তারা এখন স্বামী স্ত্রী, যদিও কেবল চুক্তির খাতিরে। সাদিয়া কাগজপত্র গুছিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তাহলে মিস্টার ইব্রাহিম খান, এখন আমরা আইনত স্বামী স্ত্রী। কেমন লাগছে এই বৈবাহিক অবস্থা? খারাপ না ম্যাডাম, তবে আমার মনে হচ্ছে আমি একজন সিনেমার নায়কের মতো বোধ করছি, যেখানে একটা গোপন মিশনে নেমেছে, আর তুমি আমার রহস্যময় সহকর্মী। কি বলো? সাদিয়া হেসে ফেলে। রহস্যময় সহকর্মী মন্দ বলনি, কিন্তু এই মিশনে আমার উদ্দেশ্য খুব স্পষ্ট। পরিবারের চাপ থেকে মুক্তি, আর তোমার উদ্দেশ্য প্রতিশোধ, তাই না? তাও বটে, তবে আমি ভাবছি এই 2 বছরের চুক্তি যদি আমাদের দুজনের জন্য নতুন কোনো অধ্যায় খুলে দেয়, মানে এই গোপন বিয়েটা যদি আমাদের জীবনকে অপ্রত্যাশিত দিকে নিয়ে যায়। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকায়। তার চোখে এক ঝলক কৌতুক ও কৌতূহল। যেমন কিরকম অপ্রত্যাশিত দিকে? যেমন ধরো, আমরা একে অপরের সাথে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলাম যে এই চুক্তিটা আমাদের কাছে অর্থহীন হয়ে গেল। তোমার কল্পনা শক্তি বেশ ভালো ইব্রাহিম, তবে একজন বিজনেসম্যান হিসেবে আমি বাস্তববাদী। চুক্তি চুক্তিতে থাকে। তবে হ্যাঁ, আমাদের এই যাত্রায় বেশ কিছু মজা হবে আশা করি। কি বলো মিস্টার স্বামী? একদম মিস স্ত্রী, এখন থেকে এই নতুন সম্পর্কটা উপভোগ করা যাক। কি বলো? অন্তত 2 বছর তো আছে এক ছাদের নিচে। তারা দুজনেই হাসে। তাদের মধ্যে এক হালকা বন্ধুত্বপূর্ণ খুনসুটি শুরু হয়। সাদিয়া এখনও জানে না যে ইব্রাহিমই মারিয়া কর্পোরেশনের সিইও। তার কাছে ইব্রাহিম কেবল একজন রহস্যময় নেভি ক্যাপ্টেন, যে তার কোম্পানিকে বাঁচিয়েছে এবং যাকে সে চুক্তির খাতিরে বিয়ে করেছে। কয়েকদিন পর সাদিয়া ও ইব্রাহিম এখন একই অ্যাপার্টমেন্টে বসবাস করছে। সাদিয়া ব্রেকফাস্ট টেবিলে বসে ইব্রাহিমকে দেখছে। ইব্রাহিম খুব সাবলীলভাবে টেবিলে সব খাবার গুছিয়ে রাখছে। তার প্রতিটি চালচলনে এক ধরনের পরিশীলিত ভাব। সাদিয়া নিজের মনে বলে, লোকটি কি আসলে একজন নেভি ক্যাপ্টেন? তার কথা বলার ভঙ্গি, তার আচরণ একজন সাধারণ নেভি ক্যাপ্টেনের মতো তো নয়। কাল যখন সে ফোনটা হাতে নিল, তার মুখের অভিব্যক্তি, তার কণ্ঠস্বর, সব কিছুতে একটা গভীরতা ছিল, যেটা আমি সচরাচর বড় বড় সিওদের মধ্যে দেখি। ইব্রাহিম সাদিয়ার দিকে তাকায়। কি হলো সাদিয়া, কি ভাবছো? ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে তো? না মানে কিছু না, শুধু ভাবছিলাম তোমার দিনের শুরুটা কেমন হয়। একজন নেভি ক্যাপ্টেনের জীবন তো বেশ শৃঙ্খলাবদ্ধ হওয়ার কথা। আমার জীবনটা সবসময় শৃঙ্খলাবদ্ধ ছিল সাদিয়া, তবে এখন সেটার সাথে কিছু অপ্রত্যাশিত বাঘ যুক্ত হয়েছে, যেমন তোমার সাথে এই ব্রেকফাস্ট বা তোমার এই রহস্যময় দৃষ্টি। সাদিয়া মৃদু হাসে, কিন্তু তার মনে সন্দেহ আরও দানা বাঁধে। সাদিয়া আবার মনে মনে ভাবে, ওর চালচলন, ওর পোশাক পরিচ্ছদ, সব কিছুতেই একটা আভিজাত্য আছে, যাও লুকিয়ে রাখতে চাইছি সেটা আমি ধরতে পারছি না। কি হলো সাদিয়া, আমাকে এমনভাবে দেখছো যেন আমি কোনো এলিয়েন। কিছু বলতে চাও? না ইব্রাহিম, শুধু ভাবছিলাম একজন নেভি ক্যাপ্টেনের জীবনে এত টাকা খরচ করার সুযোগ হয় না, অথচ তুমি এত দামি রেস্তোরাঁ থেকে শুরু করে এমনকি এই অ্যাপার্টমেন্টেও তোমার চলাফেরা, তুমি খুব সাবলীল। আমি কি তবে অভিনয় করছি বলে মনে হচ্ছে তোমার? অভিনয়টা কেমন হচ্ছে? অস্কার পাওয়ার যোগ্য? সাদিয়া নিজের অজান্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। অস্কার পাওয়া যোগ্য কিনা জানি না, তবে তোমার অভিনয় যদি হয় তাহলে সেটা বেশ বিশ্বাসযোগ্য বটে। কিন্তু
কিন্তু প্রশ্ন থেকেই যায় ইব্রাহিম, তোমার জীবন নিয়ে, তোমার পরিচয় নিয়ে। ইব্রাহিম কেবল হাসে, কিন্তু কোনো জবাব দেয় না। সাদিয়ার সন্দেহ আরও গভীর হয়, কিন্তু সে এই মুহূর্তে সরাসরি কিছু জিজ্ঞেস করতে চায় না। সে ইব্রাহিমের প্রতিটি আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। কিছুক্ষণ পর ইব্রাহিম নিজের ঘরে বসে আছে। হাতে তার একটা পুরনো চামড়ার বাঁধাই করা ডায়েরি। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিছু ছবিও আছে সেখানে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে তার মনে অহনার সাথে কাটানো অতীতের কথা ভেসে ওঠে। তার চোখে এক ধরনের বিষাদ। ইব্রাহিম ডায়েরির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, অহনা, কিভাবে বললে তুমি সব? কিভাবে পারলে এভাবে সব অস্বীকার করতে? স্মৃতির পাতায় ভেসে ওঠে একটা পুরনো দৃশ্য। একটা সাধারণ ক্যাফেতে বসে আছে ইব্রাহিম আর অহনা। অহনা চিন্তিত মুখে বসে আছে, কারণ তার কলেজের ফি বাকি রয়েছে। ইব্রাহিম, আমার কলেজের ফি জমা দেওয়ার শেষ তারিখ চলে এসেছে। বাবা মা দিতে পারছে না, কি করব আমি? আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। চিন্তা করো না অহনা, আমি আছি তো। আমি যে কোনো মূল্যে তোমার পড়ার খরচ জোগাড় করব। আমি প্রবাসে যাব, যত কষ্টই হোক তোমার স্বপ্ন পূরণ করব। স্মৃতিতে আসে আরেকটা দৃশ্য। প্রবাসী ইব্রাহিম কঠোর পরিশ্রম করছে, নির্মাণ সাইটে ঘাম ঝরাচ্ছে, রেস্তোরাঁয় বাসন মাজছে। তার হাতে কড়া পড়ে গেছে, শরীর ক্লান্ত, কিন্তু চোখে এক দৃঢ় সংকল্প। এটা অহনার জন্য, ওর স্বপ্ন পূরণের জন্য। আর একটু ইব্রাহিম, আর একটু। ডায়েরির পাতায় অহনার হাসি মুখের ছবি দেখে ইব্রাহিমের চোখ ভিজে ওঠে। তার মনে পড়ে, অহনা, তোমাকে পাঠানোর প্রতিটা টাকা আমার ছিল। ফোন করে তোমার খোঁজ আমি নিতাম, তোমাকে উৎসাহ দিতাম। তোমার প্রতিটা সাফল্যের পেছনে আমার নিঃস্বার্থ অবদান ছিল, কিন্তু তুমি আজ সব ভুলে গেলে। ইব্রাহিম ডায়েরি বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। আমি তোমার জন্য সবকিছু করলাম অহনা, নিজের স্বপ্ন বিসর্জন দিলাম, দিনের পর দিন প্রবাসে কষ্ট করলাম। আর তুমি আমাকে একজন সাধারণ নেভি ক্যাপ্টেন বলে ছুড়ে ফেলে দিলে, বললে আমি নাকি ব্যর্থ। আজ আমি মারিয়া কর্পোরেশনের সিইও, আর তুমি ভাবছো অদৃশ্য কেউ তোমাকে সফল করেছে। এই উপহাসের জবাব আমি দেব অহনা, আমি দেব। ইব্রাহিম ডায়েরিটা শেলফে রেখে দেয়। তার মুখে বিষাদের পরিবর্তে এক কঠিন প্রতিজ্ঞার ছাপ ফুটে ওঠে। প্রতিশোধের আগুন তার ভেতরে আরও তীব্রভাবে জ্বলে ওঠে। এদিকে সাদিয়া তার অফিস কক্ষে বসে আছে। তার সামনে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রিয়া। সাদিয়ার চোখে মুখে ইব্রাহিমকে নিয়ে কৌতূহল। রিয়া, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিতে চাই। এটা সম্পূর্ণ গোপন থাকবে, কেউ যেন বিন্দুমাত্র টের না পায়। জি ম্যাডাম, বলুন। আপনার যে কোনো আদেশ পালনের জন্যই আমি প্রস্তুত। আমি ইব্রাহিমের সম্পর্কে বিস্তারিত তথ্য চাই। ওর অতীত, ওর বর্তমান, ওর পরিবার, ওর আর্থিক অবস্থা, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। একজন নেভি ক্যাপ্টেনের জীবনযাত্রা, তার আয়, তার গতিবিধি, সব কিছুর সাথে ওর বর্তমানের জীবনযাত্রার কোনো মিল নেই। আমাকে সব কিছু জানতে হবে। আপনি আপনার স্বামীর ব্যাপারে তদন্ত করতে চাইছেন ম্যাডাম? এটা এটা কি ঠিক হবে? স্বামীর ব্যাপারে নয় রিয়া, একজন রহস্যময় মানুষের ব্যাপারে, যে আমার কোম্পানিকে 5 মিনিটের মধ্যে রক্ষা করেছে, যে অহনার মতো একজন অহংকারী ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করেছে, তার সব শেষ করে দেবে। আমি জানি না সে সত্যি বলেছে নাকি মিথ্যে। আমি শুধু সত্যটা জানতে চাই, কেন তার পরিচয় এমন রহস্যে মোড়া? কেন সে নিজেকে একজন সাধারণ নেভি ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেয়? কিন্তু ম্যাডাম, এটা তো খুবই সংবেদনশীল তথ্য। যদি সে সত্যি কোনো বড় মাপের ব্যক্তি হয়, তাহলে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার বেশ কঠিন হবে। আর যদি সে প্রভাবশালী হয়, তাহলে পাল্টা বিপদের ঝুঁকিও থাকতে পারে। সেটা আমি জানি না রিয়া, কিন্তু আমি ঝুঁকি নিতে প্রস্তুত। তুমি তোমার সবচেয়ে বিশ্বস্ত লোকগুলোকে কাজে লাগাও। এমনভাবে কাজটা করবে যেন কেউ খুনাক্ষরে টের না পায়। আমি এই রহস্যের সমাধান চাই, যত টাকা লাগে লাগুক। আমি জানতে চাই কে ইব্রাহিম খান। রিয়া মাথা নেড়ে সম্মতি জানায়। তার মুখে এক ধরনের দৃঢ়তা ফুটে ওঠে। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই কাজ শুরু করছি। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি আপনাকে ইব্রাহিম খানের বিষয়ে সব তথ্য এনে দেব। কোনো ঝুঁকি আমরা নেব না, তবে কাজটা নিখুঁতভাবে হবে। ভালো কথা। যত দ্রুত সম্ভব তথ্যগুলো আমার কাছে নিয়ে আসবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। সাদিয়া চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার মনে ইব্রাহিমের রহস্যময় হাসি আর তার প্রতিটি কথা ঘুরপাক খাচ্ছে। সে জানি মানুষটার জীবনে এমন কিছু রহস্য আছে যা তার গোটা জীবন বদলে দিতে পারে। আরও 4 দিন পর ইব্রাহিম ও সাদিয়ার অ্যাপার্টমেন্টের রান্নাঘর। সন্ধ্যা নেমে এসেছে। কিচেন আইল্যান্ডে নানা রকম সবজি কাটা হচ্ছে। সাদিয়া একটা অ্যাপ্রন পরে সতর্কভাবে সবজি কাটছে।
আর ইব্রাহিম তার পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতে কাটতে হাসছে। দুজনের মুখে হালকা মেজাজ, যেন তারা বহুদিন ধরে একে অপরকে চেনে। যদিও তাদের বিয়েটা চুক্তির, কিন্তু তাদের মধ্যে এক ধরনের স্বাচ্ছন্দ্য এবং খুনসুটি শুরু হয়েছে, যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে গভীর করে তুলেছে। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, ইব্রাহিম, তোমার চোখে জল আসছে না। পেঁয়াজ তো আমারই কাটতে সমস্যা হয়, আর তুমি তো দেখছি হাসছো। ইব্রাহিম চোখ মুছে মুখে হাসি বজায় রেখে বলে, আমার অভ্যাস আছে সাদিয়া। নেভি ক্যাপ্টেনের জীবন তো আর শুধু সমুদ্রে কাটে না, মাঝে মাঝে রান্নার দায়িত্ব নিতে হয়। তাছাড়া এই জল তো আনন্দের, তোমার সাথে রান্না করার আনন্দ। সাদিয়া মৃদু হেসে বলে, আনন্দ? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে জ্বালাচ্ছ। আচ্ছা, তুমি এত ভালো রান্না করা শিখলে কিভাবে? তোমার মতো একজন নেভি ক্যাপ্টেন তো সাধারণত একজন রন্ধন পটুসী হয় না। আমার মা খুব ভালো রান্না করতেন সাদিয়া। ছোটবেলায় যখন মায়ের কাছে থাকতাম তখন থেকে রান্নার কাজগুলো দেখতাম আর শিখতাম। মা বলতেন, পুরুষ মানুষের নিজের কাজ নিজেকে শিখতে হয়, কেউ করে দেবে না। আর রান্নাটা এমন একটা শিল্প যেটা মন দিয়ে করলে তার স্বাদই আলাদা হয়। তোমার মা, তিনি কেমন মানুষ ছিলেন? আমি কখনো তোমার পরিবারের কথা শুনিনি। আমার মা ছিলেন পৃথিবীর সেরা মানুষ। তিনি আমাকে শিখেছেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ক্ষমা করতে হয়, আর কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। আমার জীবনে যা কিছু ভালো তার সবটাই মায়ের কাছ থেকে পাওয়া। সাদিয়া কিছুটা অবাক হয়ে বলে, তোমার চোখে কি জল পেঁয়াজের জন্য, নাকি অন্য কিছু? ইব্রাহিম চোখ মুছে প্রসঙ্গ পাল্টে বলে, নেভি ক্যাপ্টেনের চোখে পেঁয়াজের জলই মানায়। সাদিয়া, আর কি করছো তুমি? মাংস কাটা হয়েছে? চলো এবার গ্রেভিটা তৈরি করি। আমার মনে হচ্ছে আজ রাতে আমরা একটা চমৎকার ডিনার করতে যাচ্ছি। ইব্রাহিম হেসে সাদিয়াকে রান্নার কাজে আরও বেশি জড়িয়ে নেয়। সাদিয়া ইব্রাহিমের এই গোপন করার ভঙ্গিটা খেয়াল করে। তার মনে ইব্রাহিমের মায়ের সম্পর্কে আরও জানার কৌতূহল থাকে, কিন্তু সে বুঝতে পারে ইব্রাহিম এই মুহূর্তে সে বিষয়ে কথা বলতে চায় না। তাদের মধ্যে মৃদু হাসি আর খুনসুটি চলতে থাকে, যা তাদের মধ্যে এক নতুন বন্ড তৈরি করে। তারা রান্না শেষ করে খাবারের পর্ব খুব মজা করে। পরের দিন সাদিয়া ও ইব্রাহিম অ্যাপার্টমেন্টের লিভিং রুমে বসে আছে। সাদিয়া একটা বই পড়ছে আর ইব্রাহিম ল্যাপটপে কিছু কাজ করছে। মাঝে মাঝে ইব্রাহিমের মুখে চিন্তার রেখা ফুটে উঠছে, যা সাদিয়ার চোখ এড়ায় না। সাদিয়া বই থেকে মুখ তুলে বলে, ইব্রাহিম, তুমি কি কোনো সমস্যায় আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ চিন্তিত। ইব্রাহিম ল্যাপটপ বন্ধ করে সাদিয়ার দিকে তাকায়। তার চোখে এক ধরনের গভীর বেদনা এবং দৃঢ়তা ফুটে ওঠে। কিছু না সাদিয়া, শুধু কাজের কিছু বিষয় নিয়ে ভাবছিলাম। কাজ? নেভি ক্যাপ্টেনদের কি এত গভীর চিন্তার কাজ থাকে? তোমার চেহারায় এমন একটা ভাব যেন তুমি পৃথিবীর সব বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছো। কিছু কিছু বোঝা থাকে যা কাউকে বলা যায় না সাদিয়া। কিছু লড়াই দেখে যা একা লড়তে হয়। আমি জানি তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে চাও, কিন্তু বিশ্বাস করো সঠিক সময় তুমি সব জানতে পারবে। এখন শুধু ধৈর্য ধরো। ধৈর্য? যখন তুমি অহনার সব শেষ করে দিবে বলে চ্যালেঞ্জ করলে, তখন তো কোনো ধৈর্য ছিল না তোমার। তখন তোমার চোখে যে আগুন দেখেছিলাম, সেটা তো কোনো সাধারণ মানুষের চোখে দেখা যায় না। ইব্রাহিম সাদিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সাদিয়া বুঝতে পারে সে হয়তো ইব্রাহিমের গোপন জায়গায় আঘাত করেছে। আমার জীবন তো যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। অনেক উত্থান পতন দেখেছি, কিছু ক্ষত তৈরি হয়েছে যা আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমি চাই না সেই ক্ষতগুলো এই মুহূর্তে তোমার জীবনের প্রভাব পেলুক। আমি তোমার স্ত্রী ইব্রাহিম। চুক্তির হোক আর যাই হোক, আমরা একই ছাদের নিচে বাস করছি। আমি তোমার সমস্যাগুলো বুঝতে চাই, তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ইব্রাহিম মুখ ফিরিয়ে নেয়। আমি তোমাকে বিশ্বাস করি সাদিয়া, কিন্তু কিছু কথা আছে যা বলা যায় না। কিছু অভিজ্ঞতা আছে যা শুধুমাত্র ব্যক্তিগত থাকে। আমি জানি তুমি আমার পরিচয় নিয়ে তদন্ত করাচ্ছ। সাদিয়া চমকে ওঠে। সে বুঝতে পারে ইব্রাহিম তার গোপন তদন্তের কথা জেনে গেছে। সাদিয়া ধরা গলায় বলে, তুমি তুমি কিভাবে জানলে? ইব্রাহিম সাদিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমার জগতে অনেক কিছু ঘটে যা তুমি কল্পনা করতে পারবে না সাদিয়া। আমি জানি তুমি কেন এমন করছো, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, এই তদন্ত বন্ধ করে দাও। কারণ তুমি যা খুঁজছো তা হয়তো তুমি দেখতে প্রস্তুত নও। ইব্রাহিম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়, তার পিঠ সাদিয়ার দিকে। সাদিয়া বুঝতে পারে ইব্রাহিমের জীবনে অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে, যা সে কারোর সাথেই শেয়ার করতে চায় না। তার মনে ভয় এবং কৌতূহল মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি কাজ করে। এভাবেই দিন এগোতে লাগলো। একদিন সাদিয়া তার অফিসে বসে আছে।
তার ফোন বেজে ওঠে। অ্যাসিস্ট্যান্ট রিয়া ফোন করেছে। রিয়ার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। হ্যাঁ রিয়া, কি খবর? ইব্রাহিমের বিষয়ে কিছু জানতে পেরেছো? রিয়া উত্তেজিত কণ্ঠে বলে, ম্যাডাম, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের লোকগুলো ইব্রাহিম খানের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে তাদের উপর চাপ আসাতে শুরু করেছে। চাপ? কিসের চাপ? কে চাপ দিচ্ছে? আমরা যতবারই ইব্রাহিম খানের প্রোফাইল বা তার অতীত ঘাটার চেষ্টা করেছি, ততবারই সরকারি উচ্চ মহল থেকে ফোন আসছে। তারা সরাসরি আমাদের কাজ বন্ধ করতে নির্দেশ দিচ্ছে। এমনকি কিছু ফাইল অ্যাক্সেস করার চেষ্টা করতেই আমাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা চলেছে। সাদিয়া চেয়ার থেকে সোজা হয়ে বসে। তার মুখ ফ্যাকাশে হয়েছে। সরকারি চাপ? এটা কিভাবে সম্ভব? কি বলছে তারা? তারা বলছে ইব্রাহিম খান একজন বিশেষ ব্যক্তি এবং তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা রাষ্ট্রীয় নিরাপরাধ পরিপন্থী। তারা সরাসরি হুমকি দিচ্ছে যে আমরা যদি এই কাজ বন্ধ না করি, তাহলে আমাদের কোম্পানির উপর তদন্ত শুরু হবে এবং আমাদের লাইসেন্স বাতিল হতে পারে। লাইসেন্স বাতিল? এ তো মারাত্মক ব্যাপার। একজন সাধারণ নেভি ক্যাপ্টেনের তথ্য কেন সরকার গোপন রাখতে চাইবে? এ কোন ধরনের রহস্য? ম্যাডাম, আমাদের লোকগুলোও ভয়ে আছে। তারা আর কাজ করতে চাইছে না। মনে হচ্ছে ইব্রাহিম খান কোনো সাধারণ ব্যক্তি নন। তার ক্ষমতা আমাদের কল্পনার বাইরে। ঠিক আছে রিয়া, এই মুহূর্তে তুমি সব বন্ধ করে দাও। কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। আমরা আপাতত আর কোনো তদন্ত করব না। ধন্যবাদ ম্যাডাম, আমি এখনই সব লোকাল এজেন্টের কাজ বন্ধ করে দিচ্ছি। বিষয়টা খুবই সংবেদনশীল ছিল। রিয়া ফোন রেখে দেয়। সাদিয়া ফোনটা হাতে নিয়ে স্থির বসে থাকে। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। সাদিয়া তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ইব্রাহিম লিভিং রুমে বই পড়ছে। সাদিয়া অস্থির পায়ে পায়চারি করছে। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করছে। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে নিজের মনে বলে, কে ইব্রাহিম? সরকার যার পরিচয় গোপন রাখছে, যে এক নিমিষে আমার কোম্পানিকে বাঁচিয়ে দিল। আবার আমি খোঁজ নেওয়ার চেষ্টা করতে তার কানে খবর পৌঁছে গেল। যার কথায় সরকার উঠে বসে, সে কি সত্যিই কোনো গুপ্তচর, নাকি তার আরও বড় কোনো পরিচয় আছে? সাদিয়া ইব্রাহিমের দিকে তাকায়। ইব্রাহিম বই থেকে চোখ তুলে তার দিকে তাকায়। কিছু হয়েছে সাদিয়া? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। সাদিয়া তার কাছে গিয়ে বসে ভীত কণ্ঠে বলে, ইব্রাহিম, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল। তুমি ঠিকই বলেছিলে, আমার লোকগুলো তোমার ব্যাপারে তদন্ত করতে গিয়ে সরকারি বাধার সম্মুখীন হয়েছে। তারা সরকারিভাবে আমাদের কোম্পানিকে হুমকি দিচ্ছে। তারা বলেছে তোমার পরিচয় নাকি রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত। ইব্রাহিম শান্তভাবে সাদিয়ার দিকে তাকিয়ে থাকে। তার মুখে কোনো বিস্ময় বা ভয় নেই, বরং এক ধরনের গভীর স্থিরতা। আমি তো তোমাকে বলেছিলাম সাদিয়া, তুমি যা করছো তা হয়তো তুমি দেখতে প্রস্তুত নও। আমি তোমাকে বলেছিলাম এই তদন্ত বন্ধ করতে। কিন্তু কেন ইব্রাহিম? কে তুমি? তোমার পরিচয় কেন এত রহস্যময়? একজন সাধারণ নেভি ক্যাপ্টেন কেন হবে রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ? আমার মনে হচ্ছে আমি এমন এক মানুষের সাথে বাস করছি যাকে আমি চিনিই না। আমার ভয় হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম সাদিয়ার হাত ধরে নরম গলায় বলে, ভয় পেও না সাদিয়া, আমি তোমাকে কোনো ক্ষতি হতে দেব না। আমি হয়তো এখন সবটা বলতে পারছি না, কিন্তু যখন সময় আসবে তখন তুমি সব জানতে পারবে। শুধু এটা মনে রাখো, আমার এই গোপন পরিচয় তোমার জন্য কোনো বিপদ আনবে না, বরং তোমাকে সুরক্ষিত রাখবে। সাদিয়া ইব্রাহিমের চোখের দিকে তাকায়। তার চোখে ভয়, বিস্ময় এবং এক গভীর কৌতূহল মিশে আছে। সে বুঝতে পারে ইব্রাহিম সাধারণ কেউ নয়। তার এই ভুয়া স্বামী আসলে একজন বিশাল ক্ষমতাধর ব্যক্তি, যার পরিচয় সরকার নিজে গোপন রাখতে চাইছে। তার মনে এক মিশ্র অনুভূতি কাজ করে, কিন্তু ইব্রাহিমের হাত ধরে রাখার দৃঢ়তায় সে কিছুটা আশ্বস্ত হয়। আরও কিছু দিন পর এক সকালে সাদিয়া ও ইব্রাহিমের অ্যাপার্টমেন্টের বাথরুম। শাওয়ারের জল পড়ার শব্দ শোনা যাচ্ছে। সাদিয়া লিভিং রুমে বসে ল্যাপটপে কাজ করছে। তার পরনে ক্যাজুয়াল পোশাক। হঠাৎ বাথরুমের দরজা খুলে যায়। ইব্রাহিমের মাথা বেরিয়ে আসে। তার চুল ভেজা, মুখ থেকে জলের ফোঁটা পড়ছে। সে শুধু তার কোমর পর্যন্ত একটা ছোট টাওয়েলে জড়ানো। ইব্রাহিম বাথরুমের দরজা থেকে মাথা বের করে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলে, সাদিয়া, সাদিয়া শুনছো? সাদিয়া ল্যাপটপ থেকে মুখ তুলে তাকায়। ইব্রাহিমকে এই অবস্থায় দেখে সে চমকে ওঠে। তার চোখ বড় বড় হয়ে যায়। সাদিয়া চমকে গিয়ে চোখ ঢাকতে ঢাকতে বলে, আহা ইব্রাহিম, কি করছো তুমি এভাবে? এভাবে? ইব্রাহিম মুচকি হেসে কিছুটা লজ্জা পেয়ে বলে, আরে বাবা, এভাবে রিয়াক্ট করার কি আছে? আমি তো তোমার সামনেই। আর আর আমি আসলে টাওয়ালটা নিতে ভুলে গেছি। তুমি কি দয়া করে একটা টাওয়াল দিতে পারবে? বাথরুমের রেখেই আছে।
সাদিয়া অস্বস্তিতে এদিক ওদিক তাকায়, তারপর নিজেকে সামলে নেয়। তার গালে হালকা লালের আভা। টাওয়েল? হ্যাঁ দিচ্ছি, কিন্তু তুমি তুমি এভাবে বেরিয়ে এলে কেন? আমাকে ডাকতে পারতে তো। দেখেছি তো, তুমিও তো শুনতে পাও না। এখন কি দেবে টাওয়াল, নাকি আমি ওভাবে দাঁড়িয়ে থাকবো? ঠান্ডা লাগছে। সাদিয়ার কথা না বাড়িয়ে দ্রুত উঠে বাথরুমের দিকে যায়। সে টাওয়াল হাতে নেয় এবং ইব্রাহিমের দিকে তাকায়। ইব্রাহিম দরজা ধরে দাঁড়িয়ে আছে, তার ভেজা শরীর থেকে জলের ফোঁটা পড়ছে। সাদিয়ার হৃদস্পন্দন বেড়ে যায়। সাদিয়া টাওয়াল ইব্রাহিমের দিকে বাড়িয়ে দিয়ে চোখ নামিয়ে বলে, এই নাও। সরি, আমি আমি ভাবিনি তুমি এভাবে। ইব্রাহিম টাওয়াল নিতে গিয়ে সাদিয়ার হাত ধরে ফেলে। তার চোখ সাদিয়ার চোখের দিকে স্থির হয়। ইব্রাহিমের চোখে এক ধরনের গভীরতা, যা সাদিয়ার মনকে ছুঁয়ে যায়। সরি বলে গেছো নি সাদিয়া, আমরা স্বামী স্ত্রী। যদিও এটা একটা চুক্তির বিয়ে, কিন্তু দিন শেষে তো আমরা একই ছাদে নিচে থাকি। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। ইব্রাহিম সাদিয়ার হাত ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। সাদিয়া কিছুটা চমকে উঠলেও প্রতিরোধ করে না। তার গালে রক্তের আভা আরও স্পষ্ট হয়। সাদিয়া ফিসফিস করে বলে, ইব্রাহিম, এটা এটা ঠিক না। আমাদের মধ্যে তো। ইব্রাহিম মৃদু হেসে সাদিয়ার চোখের দিকে তাকিয়ে, আমাদের মধ্যে কি সাদিয়া? আমাদের মধ্যে কি কোনো অনুভূতি নেই? তোমার কি মনে হয় না এই চুক্তির বাইরেও আমাদের মধ্যে কিছু একটা করেছে? ইব্রাহিমের কথায় সাদিয়া থমকে যায়। সে ইব্রাহিমের চোখের দিকে তাকায়, যেখানে এক ধরনের গভীর আকর্ষণ এবং আন্তরিকতা খেলা করছে। তার মনে ইব্রাহিমের প্রতি এক ধরনের দুর্বলতা তৈরি হয়। বাথরুমের উষ্ণতা এবং তাদের মাঝের নীরবতা সব কিছুকে আরও গভীর করে তোলে। আমি আমি জানি না ইব্রাহিম, আমাদের এই সম্পর্ক তো শুধু একটা চুক্তি। এখানে এই ধরনের ঘনিষ্ঠতার তো কোনো জায়গা নেই। কেন নেই সাদিয়া? ভালোবাসা কি চুক্তি মেনে চলে? মানুষের অনুভূতি কি শর্ত দিয়ে বাঁধা যায়? আমি যখন তোমার জন্য রান্না করি, যখন তোমার পাশে বসে তোমার কথাগুলো শুনি, যখন তোমার চোখে উদ্বেগ দেখি, তখন আমার কি মনে হয় না যে তুমি আমার কাছে শুধু একজন চুক্তির অংশীদার? ইব্রাহিমের কথাগুলো সাদিয়ার হৃদয়ে গিয়ে বাজে। সে নিজেও আজকাল ইব্রাহিমের প্রতি এক ভিন্ন টান অনুভব করছে। কিন্তু আমরা তো এটা নিয়ে কথা বলিনি। আমরা তো শুধু পারিবারিক চাপ আর প্রতিশোধের জন্যই এটা করেছি। জীবন তো সবসময় পরিকল্পনার মতো চলে না সাদিয়া। কিছু জিনিস অপ্রত্যাশিতভাবে ঘটে, আর কিছু অনুভূতি হৃদয়ের গভীরে জন্ম নেয়। তোমার কি মনে হয় না আমাদের এই বোয়া সম্পর্কটা ধীরে ধীরে সত্যিকারের কিছুতে পরিণত হচ্ছে? ইব্রাহিম সাদিয়ার হাত থেকে টাওয়ালটা নিয়ে আলতো করে নিজের গায়ে ছড়িয়ে নেয়, কিন্তু সাদিয়ার হাত ছাড়ে না। সে সাদিয়ার মুখের খুব কাছে আসে। সাদিয়া ইব্রাহিমের শ্বাস প্রশ্বাস অনুভব করে। তার হৃদস্পন্দন আরও দ্রুত হয়। সে চোখ নামিয়ে নেয়। আমি আমি জানি না ইব্রাহিম, আমার ভয় লাগছে। আমার মনে হচ্ছে আমি এক গভীর সমুদ্রে ভাসছি, আর তুমি একমাত্র কিনারা। যদি আমি সেই কিনারা হই, তাহলে আমাকে বিশ্বাস করো সাদিয়া, আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না। আমি হয়তো তোমার থেকে অনেক কিছু গোপন করেছি, কিন্তু আমার অনুভূতিগুলো মিথ্যা নয়। ইব্রাহিম সাদিয়ার গাল আলতো করে ছুঁয়ে দেয়। সাদিয়ার সারা শরীরে একটা শিহরণ খেলে যায়। সে চোখ তুলে ইব্রাহিমের দিকে তাকায়। তার চোখে এক ধরনের দ্বিধা এবং আকর্ষণ স্পষ্ট। তুমি 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 খুবই রহস্যময় ইব্রাহিম। তোমার এই রহস্যই আমাকে তোমার দিকে আরও বেশি টানে। কিন্তু আমি ভয় পাই, যদি এই রহস্যের আড়ালে এমন কিছু থাকে সামলাতে না পারি। আমি তোমাকে সামলাতে দেব না সাদিয়া, আমি তোমাকে ধরে রাখবো সারা জীবন। ইব্রাহিম সাদিয়ার আরও কাছে আসে। তাদের দুজনের নিঃশ্বাস মিশে যায়। সাদিয়া চোখ বন্ধ করে। তাদের ঠোঁট কাছাকাছি আসে, কিন্তু ঠিক তখনই বাথরুমের দরজা দিয়ে মৃদু বাতাস আসে, যা তাদের এই মুহূর্তকে খানিকটা ভেঙে দেয়। তারা একে অপরের থেকে কিছুটা সরে আসে। ইব্রাহিম আর সাদিয়া দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ইব্রাহিম উচকে হাসে। মনে হচ্ছে আমাদের ভাগ্যে আজ আরও কিছু সময় গল্প করা লেখা আছে। আমি গোসলটা শেষ করে আসি, তুমি বাইরে অপেক্ষা করো। ইব্রাহিম বাথরুমের ভেতরে চলে যায়, কিন্তু তার চোখে সাদিয়ার প্রতি এক ধরনের বিজয়ের হাসি। সাদিয়া কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে, তারপর নিজের গালে হাত দেয়। তার গাল তখনও লাল হয়ে আছে। সে নিজের হৃদস্পন্দন অনুভব করে। এটা কি হচ্ছে? আমি কি করছি? এটা তো শুধু একটা চুক্তি, কিন্তু আমার মন কেন এভাবে সাড়া দিচ্ছে? ইব্রাহিম, ও তো শুধু একজন নেভি ক্যাপ্টেন। ওর চোখের গভীরতা, ওর কথার জাদু, সব কিছুই আমাকে ওর দিকে টানছে।
সাদিয়া বাইরে এসে সোফায় বসে পড়ে। তার মন ইব্রাহিমকে নিয়ে নানা চিন্তায় ভরপুর। সে বুঝতে পারে তার এই চুক্তির বিয়ে এখন আর কেবল কাগজে কলমের সম্পর্ক নয়, বরং এর মধ্যে এক নতুন অনুভূতি প্রবেশ করেছে। ইব্রাহিম, তুমি কি আমার জীবনে শুধু এক চুক্তি হয়ে থাকবে, নাকি তুমি আমার সত্যিকারের ভালোবাসা? বাথরুম থেকে শাওয়ারের জল পড়ার শব্দ ক্ষীণ হয়ে আসে। সাদিয়ার মন ইব্রাহিমের প্রতিটি কথা ঘুরপাক খায়। ভালোবাসা কি চুক্তি মেনে চলে? আমাদের মধ্যে কি কোনো অনুভূতি নেই? সে বুঝতে পারে ইব্রাহিমকে ঘিরে তার রহস্যের বেড়াজাল আরো গভীরে প্রবেশ করেছে। কিছুক্ষণ পর ইব্রাহিম বাথরুম থেকে বেরিয়ে আসে। তার পরনে ক্যাজুয়াল পোশাক, তার চুল শুকিয়ে গেছে, মুখে এক ধরনের প্রশান্তি। সে সাদিয়ার দিকে তাকিয়ে হাসে। সাদিয়া তার দিকে তাকিয়ে কিছুটা প্রস্তুতভাবেই হেসে ফেলে। কি হলো, এখনো সেই অপ্রত্যাশিত মুহূর্তের গোড় কাটেনি? সাদিয়া হাসার চেষ্টা করে। না, মানে আসলে ব্যাপারটা বেশ আনএক্সপেক্টেড ছিল। জীবনই তো আনএক্সপেক্টেড সাদিয়া, আর সম্পর্কগুলো তো তাই। আমরা দুজনেই এই মুহূর্তে একটা অদ্ভুত সম্পর্কের মধ্যে আছি, কিন্তু তুমি কি অস্বীকার করতে পারবে এই ভুয়া সম্পর্কটা আমাদের কাছাকাছি এনেছে? সাদিয়া একটু ইতস্তত করে, তারপর সত্যিটা স্বীকার করে নেয়। না ইব্রাহিম, অস্বীকার করতে পারবো না। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। তোমার রহস্যগুলো আমাকে কৌতূহলী করে তুলেছে। আমার রহস্য? আমি তো একজন সাধারণ নেভি ক্যাপ্টেন সাদিয়া, রহস্যের কি আছে? আহা, আবার সেই সাধারণ নেভি ক্যাপ্টেনের মুখোশ, যার কথায় সরকারও উঠে বসে, যে কিনা কোটি টাকা লোকসান মুহূর্তে লাভজনক করে দেয়, আর যার পরিচয় সরকার নিজে গোপন রাখে। এটা কি সাধারণ? হ্যাঁ, এটা খুব সাধারণ। হয়তো সরকার একজন নেভি ক্যাপ্টেনের বিষয়ে কাউকে কোনো ডাটা দিতে চায় না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করতে পারছি না ইব্রাহিম, কিন্তু আমার কৌতূহল আমাকে অস্থির করে তুলেছে। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি। এই চুক্তির আড়ালে আমি তোমার সাথে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইছি। ইব্রাহিম সাদিয়ার হাত ধরে। তার চোখে এক ধরনের আনন্দ। সে সাদিয়ার দিকে তাকিয়ে হাসে। তার মুখে এক ধরনের প্রশান্তি। তাদের এই সম্পর্ক এখন আর কেবল চুক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটা একটা নতুন মোড় নিয়েছে, যেখানে ভালোবাসার বীজ রোপণ হয়েছে। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো, আর ধীরে ধীরে তারা একজন আরেকজনের আরও কাছাকাছি আসতে শুরু করে। আরেক সকালে সাদিয়া আর ইব্রাহিমের অ্যাপার্টমেন্টের বারান্দা, বাইরে হালকা বাতাস বইছে। সকালের নরম আলোয় চারদিক ঝলমল করছে। সাদিয়া আর ইব্রাহিম মুখোমুখি বসে আছে, তাদের হাতে কফির মগ। তাদের মধ্যে আর সেই চুক্তির দূরত্ব নেই, বরং এক গভীর বোঝাপড়া ও ভালোবাসা দেখা যাচ্ছে। তাদের চোখে একে অপরের প্রতি সম্মান আর নির্ভরতা স্পষ্ট। তাদের খুনসুটি এখন কমে এসেছে, জায়গা করে নিয়েছে আন্তরিক কথোপকথন। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, জানি না ইব্রাহিম, আমাদের এই সম্পর্ক ঠিক কখন থেকে এমন বদলে গেল। যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো, সেই দিন তো ভাবতেও পারিনি যে একজন নেভি ক্যাপ্টেন আমার জীবনে এতটা জুড়ে থাকবে। ইব্রাহিম সাদিয়ার হাত ধরে আলতো করে, আমিও ভাবিনি সাদিয়া। আমি শুধু প্রতিশোধ আর একা থাকার একটা জায়গা খুঁজছিলাম, কিন্তু তোমার সাথে চুক্তি করার পর মনে হলো হয়তো আমি জীবনের অন্য একটা দিক খুঁজে পেয়েছি। আমারও তাই মনে হয়। প্রথম দিকে এটা শুধু একটা চুক্তি ছিল, কিন্তু যখন তুমি আমার কোম্পানিকে বাঁচালে, যখন তোমার আসল পরিচয় নিয়ে রহস্য দানা বাঁধতে লাগলো, আর যখন আমরা একসাথে হাসতে শিখলাম, তখন বুঝলাম এটা শুধু চুক্তি নেই, এটা আমাদের সত্যিকারের সম্পর্ক হয়ে উঠেছে। সত্যি? তুমিও কি আমার মতো অনুভব করছো? আমার মনে হয় আমি তোমার প্রতি একটা গভীর টান অনুভব করছি সাদিয়া, যেটা কেবল ভালোবাসা নয়, তার চেয়েও বেশি কিছু। এক ধরনের নির্ভরতা, এক ধরনের আত্মিক সংযোগ। সাদিয়া ইব্রাহিমের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ ইব্রাহিম, আমি এখন ঠিক এটাই অনুভব করছি। সেই বাথরুমের ঘটনার পর থেকে তোমার পাশে থাকলে আমি নিজেকে সুরক্ষিত মনে করি, আর তোমার রহস্যগুলো এখন আমাকে আর ভয় দেখায় না, বরং আরও কৌতূহলী করে তোলে। আমি তোমাকে বিশ্বাস করি ইব্রাহিম, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইব্রাহিমের মুখে এক ধরনের স্নিগ্ধ হাসি ফোটে। সে সাদিয়ার হাত আরও শক্ত করে ধরে। তাদের মধ্যে এক নীরব প্রতিশ্রুতি আদান প্রদান হয়। আমিও তোমাকে ভালোবাসি সাদিয়া। আমার জীবনে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তার সবটাই তোমার আগমনের পর আরও অর্থপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে
আমার কাছে অহনার প্রতিশোধ নেওয়ার চেয়েও তোমার ভালোবাসা অনেক বেশি মূল্যবান। তোমার মুখে এমন কথা শুনে আমার খুব ভালো লাগছে ইব্রাহিম, কিন্তু প্রতিশোধটাও তো দরকার, তাই না? না হলে তোমার উপর করা অন্যায়টা পুরোপুরি মুছবে না। ইব্রাহিম হেসে মাথা নাড়ে। তাদের সম্পর্কের এই নতুন মাত্রা তাদের দুজনকে আরও কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পর সাদিয়া তার অফিসে চলে যায়। সাদিয়া তার অফিসে বসে আছে, তার ফোন বেজে ওঠে। তার অ্যাসিস্ট্যান্ট রিয়া ফোন করেছে। রিয়ার কণ্ঠে উত্তেজনা স্পষ্ট। ম্যাডাম, গুড নিউজ। অহনা কোম্পানির সাথে আমাদের ডিলের মিটিংয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী মাসের 15 তারিখ নিউ ইয়র্কের গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলে। গ্রেট, তাহলে তো সময় ঘনিয়ে এলো। অহনা কি বলেছে? সে কি খুব আত্মবিশ্বাসী? জি ম্যাডাম, তারা এতটাই আত্মবিশ্বাসী যে তারা নাকি এই ডিলটার মাধ্যমেই তাদের কোম্পানিকে বিশ্বের সেরা কোম্পানিগুলোর কাঁধারে নিয়ে আসতে চায়। অহনা ব্যক্তিগতভাবে সব কিছু তত্ত্বাবধান করছে। সে নাকি মারিয়া কর্পোরেশনের সিইওর সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড। ঠিক আছে রিয়া, মিটিংয়ের সব প্রস্তুতি নিখুঁতভাবে শেষ করো, কোনো ত্রুটি যেন না থাকে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিল। সাদিয়া ফোন রেখে দেয়, তারপর ইব্রাহিমকে ফোন করে। ইব্রাহিম, সুখবর আছে। অহনার সাথে ডিলের মিটিংয়ের তারিখ চূড়ান্ত হয়েছে আগামী মাসের 15 তারিখ। এটা নিউ ইয়র্কের গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলে হবে। ইব্রাহিম ফোনের ওপাশ থেকে শান্ত কণ্ঠে বলে, ও, তাহলে সময় গণিয়ে এলো। প্রস্তুত তো তুমি? আমি প্রস্তুত, কিন্তু তুমিও প্রস্তুত তো? এটা শুধু আমাদের কোম্পানির জন্য একটা ডিল নয় ইব্রাহিম, এটা তোমার প্রতিশোধের পরিকল্পনা কার্যকর একটা দিন। আমি চাই তুমি যেন উপস্থিত থাকো। তোমার উপস্থিতি অহনাকে সবচেয়ে বড় আঘাত দেবে। আমাকে উপস্থিত থাকতে হবে। তুমি কি নিশ্চিত সাদিয়া? সেখানে অনেক বড় বড় ব্যবসায়ী থাকবে, মিডিয়া থাকবে, কারণ আমার উপস্থিত হয়তো অনেক প্রশ্নের জন্ম দেবে। আমাদের আসল উদ্দেশ্য হলো প্রতিশোধ নেওয়া। আর অহনার মতো একটা অহংকারী বিজনেসম্যানের সাথে আমি ডিল ক্যান্সেল করে দেব। তার আসল রূপ মারিয়া কর্পোরেশন সিওর সামনে চলে আসবে। এটাতে সে অপমানিত হবে। আর মারিয়া কর্পোরেশনের ইনভেস্টমেন্ট ডিল সম্পূর্ণ করে আমরা চলে আসব। আর সেই ইনভেস্টমেন্টের ডিলের কাজ কত দূর? চিন্তা করো না সাদিয়া, মারিয়া কর্পোরেশনের সাথে তোমার ডিল কনফার্ম হবে। ওকে, তুমি রেডি তো? ইব্রাহিম কিছুক্ষণ নীরব থাকে, তারপর তার কণ্ঠে এক ধরনের দৃঢ়তা ফুটে ওঠে। আমি রেডি সাদিয়া। অহনা যেদিন আমাকে অপমান করেছিল সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তাকে এর ফল ভোগ করতে হবে। এই দিনটার জন্যই তো এত অপেক্ষা। আমি জানি এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমার পাশে আছি ইব্রাহিম, সব সময়। তারা ফোন রেখে দেয়। সাদিয়ার মুখে এক ধরনের তৃপ্তি, আর ইব্রাহিমের মনে প্রতিশোধের আগুন আবার নতুন করে জ্বলে ওঠে। ইব্রাহিম তার ব্যক্তিগত লাইব্রেরিতে বসে আছে। সে বিভিন্ন আর্থিক রিপোর্ট, আন্তর্জাতিক বাজারের ডেটা এবং মারিয়া কর্পোরেশনের বিগত দিনের সাফল্যগুলো পর্যালোচনা করছে। তার মুখে এক ধরনের দৃঢ় সংকল্পের ছাপ। তার চোখ শান্ত কিন্তু তীক্ষ্ণ। ইব্রাহিম নিজের মনে মনে বলে, অহনা, তুমি ভেবেছিলে আমি কিছুই করতে পারিনি। তুমি আমাকে একজন ব্যর্থ মানুষ ভেবেছিলে, কিন্তু তুমি জানো না তোমার প্রতিটি সাফল্যের পেছনে আমারই হাত ছিল। আজ সেই হাতই তোমার পতন ঘটাবে। ইব্রাহিম তার ল্যাপটপ খুলে মারিয়া কর্পোরেশনের বর্তমান শেয়ার মূল্য এবং সাদিয়ার কোম্পানির সাথে সম্ভাব্য ডিলের প্রভাব বিশ্লেষণ করতে থাকে। তার মুখে এক গভীর চিন্তার ছাপ। এরপর সে তার একজন বিশ্বস্ত সহযোগীকে ফোন করে। ইব্রাহিম ফোনে গম্ভীর কণ্ঠে বলে দেয়, রাজেশ, নিউ ইয়র্কের মিটিংয়ের জন্য সব প্রস্তুত তো? সাদিয়া জান্নাতের কোম্পানির সাথে আমাদের যে ডিলের কথা ছিল সেটা কি চূড়ান্ত করা হয়েছে? জি স্যার, সব প্রস্তুত। ডিলের কাগজপত্র চূড়ান্ত করা হয়েছে। তবে স্যার, আপনি কি সত্যিই ওই ডিলটা করবেন? ওই কোম্পানি তো এখন বেশ দুর্বল অবস্থায় আছে। সমস্যা নেই রাজেশ, তার কোম্পানির অবস্থা খারাপ দেখি এই ডিলটা করব। আমি চাই সাদিয়াকে ওই দিন ওই সারপ্রাইজ দিয়ে চমকে দিতে, তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন করতে। তুমি নিশ্চিত করবে যেন মিটিংয়ের দিন সবকিছু আমার পরিকল্পনা মাফিক হয়। যেমন আপনার নির্দেশ স্যার, আমি সব ব্যবস্থা করছি। আপনার উপস্থিতি কি নিশ্চিত স্যার? আমার উপস্থিতি শতভাগ নিশ্চিত। আমি চাই অহনা নিজের চোখে দেখুক যাকে সে উপেক্ষা করেছিল সেই ব্যক্তি তার সবকিছু চিনে নিয়ে যখন সাদিয়াকে দেবে তখন সে বুঝবে এটা শুধু একটা ব্যবসায়িক ডিল নয় রাজেশ, এটা আমার জীবনের একটা হিসেব চুকিয়ে দেওয়ার দিন। ইব্রাহিম ফোন রেখে দেয়।
সে তার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার মনে অহনার প্রতিটি অপমান, তার প্রতিটি তাচ্ছিল্যের কথা ভেসে ওঠে। তার চোখে এক কঠিন প্রতিজ্ঞা ফুটে ওঠে। সে এই দিনটার জন্য 1 মাস অপেক্ষা করেছে। তার প্রতিশোধের স্পৃহা এখন আরও তীব্র। সন্ধ্যায় সাদিয়া অফিস থেকে ফিরে, আর ইব্রাহিমও তার অফিস থেকে ফিরে আসে। সাদিয়া আসার আগে সাদিয়া ইব্রাহিমের পাশে বসে আছে। ইব্রাহিম তখন গভীর চিন্তায় মগ্ন। সাদিয়ার মুখে কিছুটা উদ্বেগ। সে ইব্রাহিমের হাত নিজের হাতে নেয়। ইব্রাহিম, তুমি কি খুব বেশি চিন্তিত? তোমার চোখে এক ধরনের ধীরতা দেখছি, যা আমাকে কিছুটা ভয় দেখাচ্ছে। চিন্তা নেই সাদিয়া, আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছি। অহনা সেদিন আমাকে যেভাবে অপমান করেছিল, তার প্রতিটি শব্দ আজও আমার কানে বাজে। এই প্রতিশোধ আমার জন্য খুব জরুরি। এটা আবার আত্মসম্মানের প্রশ্ন। আমি জানি ইব্রাহিম, আমি জানি কতটা আঘাত পেয়েছিলে। আমি তোমার পাশে আছি, কিন্তু তোমার এই রাগ বা প্রতিশোধের স্পর্ধা যেন তোমাকে বেশি গ্রাস না করে ফেলে। না সাদিয়া, আমার এই প্রতিশোধ স্পৃহা আমাকে গ্রাস করবে না, বরং এটা আমাকে আরও বেশি শক্তিশালী করবে। আমি তাকে শুধু তার প্রাপ্য দেব। সাদিয়া ইব্রাহিমের কপালে হাত বুলিয়ে দেয়। সে বুঝতে পারে ইব্রাহিমের ভেতরের ক্ষত কতটা গভীর, তার প্রতিশোধের প্রয়োজন কতটা তীব্র। আমি তোমার কষ্ট বুঝি ইব্রাহিম, আর তোমার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তুমি একা নও, আমি তোমার পাশে আছি যে কোনো পরিস্থিতিতে। তুমি যতই শক্তিশালী হও না কেন, সবসময় মনে রাখবে আমি তোমার এই পাশে দাঁড়িয়ে আছি। ইব্রাহিম সাদিয়ার হাত শক্ত করে ধরে তার চোখে কৃতজ্ঞতা। তোমার এই পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় শক্তি সাদিয়া। তুমি না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। এই যাত্রায় তুমি আমার সবচেয়ে বড় সমর্থন। সাদিয়া হাসে, কিন্তু তার মনে একটা চাপা ভয় থেকেই যায়। সে জানে ইব্রাহিম কতটা আঘাত পেয়েছে এবং এই প্রতিশোধ তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সে ভয় পায় এই প্রতিশোধের আগুন ইব্রাহিমের ভেতরের কোমল দিকটা নষ্ট করে না দেয়। সে ইব্রাহিমকে মানসিক শক্তি যোগায়, তাকে সাহস দেয়। তাদের এই গভীর বোঝাপড়া তাদের সম্পর্কের দৃঢ়তাকে আরও স্পষ্ট করে তোলে। অবশেষে 15 তারিখ আসলো। নিউ ইয়র্কের গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলের বিশাল বলরুম। ঝাড়বাতি থেকে ঠিকরে পড়া আলোয় ঝলমল করছে চারদিক। সাজানো টেবিল, পেছনে কর্পোরেট ব্যানার, সামনে পডিয়াম, শত শত ব্যবসায়ী, ইনভেস্টর এবং মিডিয়া কর্মীরা উপস্থিত। মৃদু কোলাহল আর উচ্চ পর্যায়ের ব্যবসার গুঞ্জন শোনা যাচ্ছে। এসএফটি ইন্ডাস্ট্রি এবং অহনা কোম্পানির মধ্যে পার্টনারশিপ ডিল ফাইনাল করার জন্য এটাই মূল আয়োজন। ইব্রাহিম আর সাদিয়াও চলে এসেছে। ইব্রাহিম, আজকের পার্টটা জমবে ভালো, তাই না? পার তো হবেই। ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এদিকে বলরুমের এক কোনায় অহনা তার সুসজ্জিত টিমের সাথে প্রবেশ করে। তার চোখে আত্মবিশ্বাস আর বিজয়ের ঔদ্ধত্য স্পষ্ট। সে সবার অভিবাদন গ্রহণ করে হাসি মুখে। এক ইনভেস্টর অহনাকে দেখে বলে, মিস অহনা চৌধুরী, ওয়েলকাম ওয়েলকাম। আইআইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উইনার। আজকের পার্টি আপনার জন্যই, ওয়েলকাম। তারা দুজন হাত মিলায়। পাশের আরেকজন ইনভেস্টর বলেন, partnership with Sadia Jannat. Wow, congratulations for your achievement. অহনা হাত মেলাতে মেলাতে বলে, থ্যাংক ইউ সো মাচ। Welcome. অহনা তার আরেক বিজনেস পার্টনারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ আমাদের দিন মিস্টার রেড্ডি। এসএফটি ইন্ডাস্ট্রির সাথে এই পার্টনারশিপ আমাদের কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মারিয়া কর্পোরেশনের সিইও এর অদৃশ্য হাতের ছোঁয়ায় আমরা বিশ্বের সেরা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাব। মিস্টার রেড্ডি হাসি মুখে বলে, একদম ঠিক বলেছেন ম্যাম, আপনার দূরদর্শিতা সত্যিই প্রশংসার যোগ্য। এই ডিলটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে। অহনা গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে এগোতে থাকে। তার চোখ চারিদিকে সফল ব্যক্তিদের খুঁজে ফিরছে, যেন সে তাদের কাছ থেকে প্রশংসা আদায় করতে চাইছে। অহনা নিজের সিটে বসতে বসতে বলে, আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। আশা করি সব কিছু পরিকল্পনা মতো হবে। চারদিকের গুঞ্জন আরও বাড়ে। বড় বড় স্ক্রিনে 2 কোম্পানির লোগো ভেসে উঠেছে। কিছুক্ষণের মধ্যে ডিল সাইনিং শুরু হবে। অহনা চারদিকে চোখ বুলিয়ে নিচ্ছে। ঠিক তখনই তার নজর পড়ে হোটেলের মেইন দরজার দিকে, যেখান দিয়ে ইব্রাহিম হেঁটে আসছে। অহনা মনে মনে বলে, ও এখানে কি করছে? প্রথমে এসে চমকে ওঠে, তার ভ্রু কুঁচকে যায়। ইব্রাহিমকে এখানে দেখে সে যেন বিশ্বাস করতে পারছে না। তার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে।
অহনা তার চেয়ার ছেড়ে ওঠে ইব্রাহিমের দিকে এগিয়ে যায়। তার মুখে স্পষ্ট বিরক্তি আর তাচ্ছিল্য। ইব্রাহিম তখনও শান্তভাবে হেঁটে আসছে। অহনাকে দেখে তার মুখের কোনো পরিবর্তন আসে না। অহনা ইব্রাহিমের সামনে এসে হাত ভাঁজ করে উঁচু গলায়, তুমি? ইব্রাহিম, তুমি এখানে কি করছো? এই জায়গায় তোমার মতো একজন সাধারণ নেভি ক্যাপ্টেনকে কে আমন্ত্রণ জানিয়েছে? এটা কোনো স্থানীয় চায়ের দোকান নয়, এটা আন্তর্জাতিক পর্যায়ের বিজনেস মিটিং। তোমার এখানে কোনো কাজ নেই। ইব্রাহিম শান্ত চোখে অহনার দিকে তাকায়। তার চোখে কোনো রাগ বা হতাশা নেই, বরং এক ধরনের নীরব বিচ্ছিন্ন আত্মবিশ্বাস। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে অহনা, আর এই ইভেন্টের আমিও একজন গেস্ট। তোমার এত অবাক হওয়ার কি আছে? তুমি কি ভুলে গেছো শেষবার যখন আমাদের দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম আমরা আবার দেখা করব? অহনা শব্দ করে হেসে ওঠে। তার হাসিতে তীব্রতা ছিল। দেখা করব? তুমি আমার সাথে এই জায়গায়? তুমি কি ভেবেছো তোমার মতো একজন ব্যর্থ মানুষ যে একটা তার গার্লফ্রেন্ডের খরচ চালাতে পারে না, সেই বলরুমে আসতে থাকতে পারে? তোমার জায়গা এই ধরনের মিটিংয়ে নয় ইব্রাহিম। তোমার জায়গা কোনো ছোটোখাটো ক্যাফেতে, যেখানে তুমি বসে বসে মানুষের কাছে গল্প বলতে পারো। পাশের টেবিলের কিছু ব্যবসায়ী অহনার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। তাদের মনে ইব্রাহিমকে নিয়ে প্রশ্ন জাগে। তুমি এখনো কিছুই করতে পারোনি ইব্রাহিম। তোমার জীবন এখনো সেই পুরনো অন্ধকারে ডুবে আছে। তুমি এখানে এসে আমার নাম খারাপ করছো। এখনই এখান থেকে চলে যাও ইব্রাহিম। তোমাকে এখানে বিন্দু মাত্র মানাচ্ছে না। তুমি আমার সম্মান নষ্ট করছো। ইব্রাহিম অহনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শান্তভাবে কফি মগ তুলে চুমুক দেয়। আমি চলে যাব, তুমি কি নিশ্চিত হও না? আমি তো মনে করি এই মিটিংয়ে আমার উপস্থিতি তোমার জন্য খুবই জরুরি। আর তুমি বললে আমার এখানে কোনো কাজ নেই। ভুল বললে। আমার কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। কিসের গুরুত্বপূর্ণ কাজ? তুমি কি আমার ডিল সাইনিং দেখতে এসেছো? তোমার কি মনে হয় তুমি আমার সফলতাকে দেখে হিংসে করবে? তোমার তো আমার ধারের কাছেও আসতে পারবে না। তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। হিংসা? না, আমি কি তোমাকে শেষবার বলিনি তোমাকে আমি কি দিয়েছিলাম আর তুমি আমাকে কি ফিরিয়ে দিয়েছো? আর এই মিটিংয়ে আমার আসার কারণ সেটা সাদিয়া জানে। সাদিয়া আমাকে এখানে আসতে বলেছে। অহনা অবাক হয়ে যায়। সে সাদিয়ার দিকে তাকায়। সাদিয়া তখন পডিয়ামের দিকে যাচ্ছিল। অহনার ভ্রু কুঁচকে যায়। অন্যান্য ব্যবসায়ীরাও ইব্রাহিমের কথা শুনে নিজেদের মধ্যে ফিসফিস করতে থাকে। সাদিয়া? সাদিয়া কেন তোমাকে এখানে আসতে বলবে? সে কি জানে তুমি কে? তুমি একটা সাধারণ নেভি ক্যাপ্টেন। ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাশের একজন বয়স্ক ব্যবসায়ী অহনার দিকে তাকিয়ে মন্তব্য করে, এই ছেলেটাকে অহনা, তোমার প্রাক্তন প্রেমিক? এ তো দেখছি বড্ড উড়নচণ্ডী। এই ধরনের মিটিংয়ে এসব কথা বলা ঠিক না। ওর কথা বাদ দিন মিস্টার থমসন। ও একজন ব্যর্থ মানুষ, ভুল করে এখানে ঢুকে পড়েছে। আমি এখনই ওকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। বের করে দেওয়ার ব্যবস্থা? তুমি তো আমাকে চেনো না। আমি যেখানে একবার পা রাখি সেখান থেকে আমাকে বের করে দেওয়াটা অতটা সহজ নয়। আর আমি এখানে শুধু একজন গেস্ট হিসেবে আসিনি, আমি এসেছি কিছু হিসেব চুকিয়ে দিতে তোমার সাথে। ইব্রাহিমের কণ্ঠস্বর নিচু হলেও তার প্রতিটি শব্দে এক ধরনের ক্ষমতা ছিল, যা অহনাকে কিছুটা ভাবিয়ে তোলে। অহনা আরও ক্ষিপ্ত হয়ে যায়। হিসেব চুকিয়ে দেওয়া? কিসের হিসেব? তুমি আমার কি ক্ষতি করতে পারবে? তোমার কাছে কি আছে? ক্ষমতা? টাকা? কিছুই না। তুমি শুধু একটা ফালতু লোক। তোমার এই দুঃসাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ভাবছো আমি ভয় পাবো? কখনোই না। আমি তোমাকে চিনি ইব্রাহিম। তুমি একটা রাস্তার ফকির। অহনার কথা শুনে ইব্রাহিমের মুখে এক ধরনের ঠান্ডা হাসি ফুটে ওঠে। এই হাসি অহনার জন্য অপেক্ষা করা আসন্ন বিপর্যয়ের ইঙ্গিত। অহনা তার হাতের ফাইল থেকে ডিল সাইনিংয়ের কাগজপত্র বের করে। সে ইব্রাহিমের মুখের উপর সেগুলো আক্ষরিক অর্থে ছুড়ে দিতে যাচ্ছিল। এই নাও আমার সফলতার নিদর্শন। তোমার মতো ব্যর্থ লোক এসবের যোগ্য নয়। ইব্রাহিম মুহূর্তের মধ্যে অহনার হাত থেকে সেই কাগজগুলো ছিনিয়ে নেয়। অহনা চমকে ওঠে। ইব্রাহিমের চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে, কিন্তু তার কণ্ঠস্বর দৃঢ় এবং শান্ত। পুরো বলরুমের দৃষ্টি এখন তাদের দিকে। ইব্রাহিম কঠোর কণ্ঠে ধীরে ধীরে প্রতিটি শব্দ উচ্চারণ করে। এই কাগজগুলো তোমার সফলতার নিদর্শন নয় অহনা, এগুলো সেই সম্পর্কের প্রতীক যা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আজ থেকে তোমার সব কিছু
হিসেব চুকিয়ে দিচ্ছি। ইব্রাহিম একটা একটা করে সে কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তার ছিঁড়ে ফেলার ভঙ্গিটা এতটাই দৃঢ় ছিল যে বলরুমের সবার চোখ স্থির হয়ে যায়। ইব্রাহিম, তুমি কি করছো? এটা আমার ডিলের কাগজপত্র, তুমি এটা ছিঁড়ে ফেললে? তুমি কি পাগল হয়ে গেছো? ইব্রাহিম ছিঁড়া কাগজগুলো অহনার দিকে ছুঁড়ে ফেলে। তার চোখে আগুন ঝরছে। পাগল না হনা, আমি আজ তোমার এই মিথ্যা অহংকারকে ছিঁড়ে ফেললাম। এতদিন তোমাকে আমি যা দিয়েছিলাম, তোমার কলেজের ফি, তোমার বিলাসবহুল জীবন, তোমার এই তথাকথিত সাফল্য, আজ থেকে সব ফিরিয়ে নিলাম। আজ থেকে তোমার যা কিছু আছে তার সব কিছুর উপর আমার কর্তৃত্ব শেষ। তোমার এই কোম্পানি আর এক মুহূর্তের জন্য তোমার নয়, এটা আমারই দেওয়া ছিল এবং আমি তা ফিরিয়ে নিলাম। অহনা বিশ্বাস করতে পারছে না, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে রাগে কাঁপতে কাঁপতে তার পেছনে থাকা দুই বিশাল দেহরক্ষীর দিকে ইশারা করে। তোমরা এখানে কি করছো? এই লোকটাকে এক্ষুনি টেনে বের করো, ওকে মারো, ওকে দেখাও ওর আসল জায়গা কোথায়। দুই দেহরক্ষী ইব্রাহিমের দিকে তেড়ে আসে। বলরুমে উত্তেজনা চরম সীমায় পৌঁছায়। ইব্রাহিম শান্তভাবে দাঁড়িয়ে থাকে, তার চোখে কোনো ভয় নেই। সে প্রস্তুত অহনাকে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা দেওয়ার জন্য। উপস্থিত ব্যবসায়ীরা অবাক হয়ে এই নাটক দেখছেন। কিছু লোক ফিসফিস করছে, কেউ কেউ মোবাইলে ভিডিও ও ছবি তোলার চেষ্টা করছে। অহনা চিৎকার করে বলে, ধরো ওকে, কি দেখছো? ওকে বের করো এক্ষুনি। ওর মতো জঞ্জাল আমার এই মিটিংয়ে থাকতে পারে না। দেহরক্ষী দুজন ইব্রাহিমের দিকে ঝাঁপিয়ে পড়ে। ইব্রাহিম নিমিষে তাদের প্রথম আক্রমণ প্রতিহত করে। তার গতিবিধি এতটাই দ্রুত এবং নিখুঁত যে দেখে মনে হয় সে একজন পেশাদার মার্শাল আর্টিস্ট। সে সাবলীলভাবে দেহরক্ষী একজনকে পাশ কাটিয়ে তার হাত ধরে মোচড় দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দেয়। অন্য দেহরক্ষী ঘুষি ছুড়লে ইব্রাহিম তাকেও এক পাশে ঠেলে দেয়। এক ব্যবসায়ী পাশের জনকে বলে, আরে বাহ, এই ছেলেটা তো কোনো সাধারণ ছেলে নয়। ওর মুভমেন্টগুলো দেখুন, কি অসাধারণ। আমার মনে হয় অহনা ভুল মানুষের সাথে ঝামেলা বাঁধিয়েছে। অহনা হতবাক হয়ে ইব্রাহিমের আত্মরক্ষা দেখছে। সে ভাবতেও পারেনি যে ইব্রাহিম এত প্রশিক্ষিত। ইব্রাহিম দেহরক্ষীদের সহজে কাবু করে ফেলে, কিন্তু তাদের উপর কোনো আঘাত করে না। সে কেবল তাদের নিয়ন্ত্রণ করে ধরে রাখে। ইব্রাহিম শান্ত কণ্ঠে বলে, এই সামান্য বল প্রয়োগ করে তোমরা আমাকে আটকাতে পারবে না অহনা। আমি চাই না এই পবিত্র জায়গায় কোনো মারামারি হোক। পবিত্র জায়গা? তোমার মতো মানুষের জন্য এই জায়গা অপবিত্র হয়ে গেছে। দেহরক্ষীরা, কি করছো তোমরা? ওকে বের করো এক্ষুনি, পুলিশ ডাকো, ওকে অ্যারেস্ট করা হোক। হোটেলের নিরাপত্তা কর্মীরা ইব্রাহিমের দিকে এগিয়ে আসে। তাদের উদ্দেশ্য ইব্রাহিমকে বলরুম থেকে বের করে দেওয়া। ইব্রাহিম তাদের দিকে তাকায়, তার মুখে কোনো উদ্বেগ নেই। নিরাপত্তা কর্মীর প্রধান বলেন, স্যার, আপনাকে এখান থেকে চলে যেতে বলা হচ্ছে। দয়া করে কোনো সমস্যা সৃষ্টি করবেন না। নিরাপত্তা কর্মীরা ইব্রাহিমকে ঘিরে ধরে, তাকে বলরুম থেকে বের করে দিতে উদ্যত হয়। ইব্রাহিম তখনও স্থির থাকে, কিন্তু তার চোখে এক ধরনের খেলা। ঠিক এই মুহূর্তে বলরুমের প্রধান ফটকে একটা আলো ঝলকানি হয়। সাদিয়া জান্নাত সেখানে প্রবেশ করে। তার পরনে একটা চোখ ধাঁধানো পাওয়ার স্যুট। তার চোখে মুখে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। তার পদক্ষেপগুলো আত্মবিশ্বাসে ভরপুর। সে সরাসরি ইব্রাহিমের দিকে এগিয়ে আসে। পুরো বলরুম যেন তার কণ্ঠস্বর শুনতে পায়। সাদিয়া দৃঢ় কণ্ঠে বলে, দাঁড়াও, তোমরা কাকে বের করে দিতে চাইছো? সাদিয়ার কণ্ঠস্বরে সবাই চমকে ওঠে। নিরাপত্তা কর্মীরা থমকে যায়। অহনা সাদিয়ার দিকে তাকায়, তার চোখে প্রশ্ন। সাদিয়া দ্রুত ইব্রাহিমের পাশে গিয়ে দাঁড়ায়, তার হাত ইব্রাহিমের কাঁধে রাখে। তোমরা কাকে বের করে দিতে চাইছো? জানো, তোমরা আমার স্বামীকে বের করে দিতে চাইছিলে। সাদিয়ার এই কথা শুনে পুরো বলরুমে পিনপতন নীরবতা নেমে আসে। সবাই, বিশেষ করে অহনা, হতবাক হয়ে যায়। অনেকের মুখ হা হয়ে যায়। অহনার চোখ বড় বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে সাদিয়া, এসএফটি ইন্ডাস্ট্রির চেয়ার ওমেন, ইব্রাহিমকে নিজের স্বামী বলে ঘোষণা করছে। অহনা ফিসফিস করে প্রায় কেঁপে ওঠে। সাদিয়া, তুমি তুমি কি বলছো? তোমার হাজব্যান্ড এই নেভি ক্যাপ্টেন? সাদিয়া দৃঢ় চোখে অহনার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ অহনা, আমার হাজব্যান্ড। তুমি যাকে এতদিন একজন সাধারণ নেভি ক্যাপ্টেন বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছো, যাকে অপমান করেছো, সেই আমার হাজব্যান্ড ইব্রাহিম খান। উপস্থিত ব্যবসায়ীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করে। এই অপ্রত্যাশিত মোড় তাদের বিস্মিত করে। অহনা তখনও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। সাদিয়ার কথা তার কাছে অবিশ্বাস্য লাগছে।
তার মাথা ঘুরতে শুরু করে। ইব্রাহিম শান্তভাবে সাদিয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে, তার চোখে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। সাদিয়া বলে, আমি জানি আমার এই কথা শুনে আপনারা সবাই অবাক হচ্ছেন, কিন্তু এইটাই সত্যি। ইব্রাহিম খান আমার স্বামী। ইব্রাহিম এবার নীরবতা ভেঙে পডিয়ামের দিকে হেঁটে যায়। তার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝরে পড়ছে। সে মাইক্রোফোন হাতে নেয়। অহনা তাকে দেখছে, তার চোখে এক অদ্ভুত ভয় মিশ্রিত অবিশ্বাস। ইব্রাহিম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আপনারা সবাই আমাকে এতদিন একজন সাধারণ নেভি ক্যাপ্টেন হিসেবে জেনে এসেছেন, একজন ব্যর্থ মানুষ হিসেবে যার কোনো ক্ষমতা নেই। আর অহনা চৌধুরী, সে তো আমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে আমার তথাকথিত ব্যর্থতার কথা। কিন্তু আজ আমি আমার আসল পরিচয় প্রকাশ করতে এসেছি। ইব্রাহিম এক মুহূর্ত থামে। সে অহনার দিকে তাকায়, এক ধরনের ঠান্ডা হাসি ফুটে ওঠে। আমি সেই ব্যক্তি যাকে অহনা চৌধুরী আজ থেকে প্রায় 6 বছর আগে তার ব্যক্তিত্ব সহকারী হিসাবে কাজ করার অনুরোধ করেছিল। আমি সেই ব্যক্তি যে নিজের রক্ত ঘাম দিয়ে অর্থ উপার্জন করে অহনার কলেজের ফি দিয়েছিলাম, তার প্রতিটি স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলাম। অহনা কাঁপতে শুরু করে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ইব্রাহিমের দিকে ভীত চোখে তাকিয়ে আছে। আর আজ আমি আপনাদের সামনে ঘোষণা করছি, আমি হলাম মারিয়া কর্পোরেশনের সিইও, বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী কর্পোরেশনের প্রধান, যার কথায় সরকারও উঠে বসে। আমিও সেই অদৃশ্য মানুষ যার সাথে অহনা চৌধুরীর বিয়ে করার স্বপ্ন দেখেছিল। আমি সেই ব্যক্তি যে এতদিন গোপনে অহনার কোম্পানিকে সাহায্য করে এসেছে, তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। পুরো বলরুমে শোরগোল শুরু হয়ে যায়, সবার মুখ হা হয়ে যায়। সাদিয়াও ইব্রাহিমের কথা শুনে অবাক হয়। ইব্রাহিম মারিয়া কর্পোরেশনের সিও, যে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং যার কথায় সরকার উঠে বসে। এজন্যই তো আমার তদন্তে সমস্যা হয়েছিল। অহনা স্তম্ভিত হয়ে যায়, তার চোখ বিস্ফোরিত। তার স্বপ্ন, তার অহংকার সব এক নিমেষে ধুলোয় মিশে যায়। যাকে সে সারা জীবন খুঁজেছে, যাকে বিয়ে করার স্বপ্ন দেখেছে, সে মানুষটা কিনা তার সামনে দাঁড়িয়ে যাকে সে এতক্ষণ ধরে অপমান করছিল। অহনা অবিশ্বাস্য কণ্ঠে ফিসফিস করে বলে, না না, এটা হতে পারে না। তুমি তুমি মিথ্যে বলছো। তুমি ইব্রাহিম, তুমি মারিয়া কর্পোরেশনের সিইও। ইব্রাহিম অহনার দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। তার চোখে কোনো অনুকম্পা নেই, কেবল প্রতিশোধের দৃঢ়তা। হ্যাঁ অহনা, আমি ইব্রাহিম, তোমার সেই তথাকথিত ব্যর্থ প্রেমিক। আর তুমি যাকে ইনভিজিবল সিইও ভেবে এসেছিলে, সেই ইনভিজিবল সিইওই আমি ছিলাম। তোমার আজকের এই কোম্পানির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করেছিলাম। তোমার প্রতিটি সাফল্য, প্রতিটি অর্জন সবটাই আমার দেওয়া ছিল। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? দাঁড়াও, একটু পরেই সব দেখতে পাবে। ইব্রাহিম পডিয়াম থেকে নেমে আসে এবং অহনার দিকে এগিয়ে যায়। অহনা ভয় পিছিয়ে যায়। আমি তোমাকে সাহায্য করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি সেই ভালোবাসাকে পদদলিত করছো। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, তুমি আমাকে অপমান করেছো। ইব্রাহিম তার হাতের স্মার্টফোন বের করে। বলরুমের বড় স্ক্রিনগুলোতে অহনার কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট এবং ইনভেস্টমেন্ট হিস্ট্রি ভেসে ওঠে, যেখানে মারিয়া কর্পোরেশন বিশাল বিনিয়োগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আজ থেকে আমি তোমার কোম্পানি থেকে আমার সমস্ত ইনভেস্টমেন্ট এবং শেয়ার ফিরিয়ে নিচ্ছি। তোমার কোম্পানি যা কিছু আছে সব আমার দেওয়া, আর যা দেওয়া হয় তা ফিরিয়ে নেওয়া যায়। স্ক্রিনগুলোতে অহনার কোম্পানির শেয়ারের মূল্য দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে, যা দেখে অহনা এবং তার টিমের সদস্যরা আতঙ্কে চিৎকার করে ওঠে। অন্যান্য ব্যবসায়ীরাও অবাক। অহনা কেঁদে ফেলে। না ইব্রাহিম, এটা করো না। আমার সব শেষ হয়ে যাবে। আমার কোম্পানি, আমার স্বপ্ন। তোমার স্বপ্ন আমার ভালোবাসাকে বিক্রি করে গড়ে উঠেছিল অহনা। আজ সেই মূল্য তুমি দেবে। আর এই মুহূর্তে থেকে তোমার কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। সব হারাবে তুমি, তোমার অহংকার, তোমার খ্যাতি, তোমার অর্থ, সব। ইব্রাহিম সাদিয়ার দিকে ঘুরে দাঁড়ায়, তার মুখে এক ধরনের প্রশান্তি। আর সাদিয়া, তোমার কোম্পানির সাথে আমার ইনভেস্টমেন্টের যে ওয়াদা আমি করেছিলাম, মানে আমি বলেছিলাম যে মারিয়া কর্পোরেশনের থেকে ইনভেস্ট নিয়ে দেব, সেটা পূরণ করছি। মারিয়া কর্পোরেশন এখন থেকে এসএফটি ইন্ডাস্ট্রিতে বিশাল অঙ্কের বিনিয়োগ করবে। ইব্রাহিম তার স্মার্টফোনে একটা বাটন চাপতে স্ক্রিনগুলো পরিবর্তিত হয়। অহনার কোম্পানির পতনের গ্রাফের পাশে এসএফটি ইন্ডাস্ট্রির শেয়ারের মূল্য রকেটের মতন উপরে উঠতে শুরু করে। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকায়, তার চোখে বিস্ময়। তার কোম্পানি এখন আরও শক্তিশালী হচ্ছে। অহনা আর্তনাদ করে মাটিতে বসে পড়ে। তার চোখের সামনে তার সাজানো স্বপ্নের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যায়। সে সব কিছু হারায় এবং তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অনেকক্ষণ সময় হয়ে যায়, অহনা এখনো মাটিতে বসে আছে।
তার চুল এলোমেলো, মেকআপ ছড়িয়ে গেছে, চোখে জলের ধারা। তার মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। তার চারপাশে কেউ নেই, কেবল নীরব দেওয়ালগুলো তার অসহায়ত্বের সাক্ষী। তার চোখের সামনে ভেসে উঠেছে ইব্রাহিমের কথাগুলো, তার অপমান, তার দেওয়া প্রতিজ্ঞা। অহনা নিজের মনে ফিসফিস করে প্রায় আর্তনাদ করে। না না, এটা হতে পারে না ইব্রাহিম। মারিয়া কর্পোরেশনের সিইও। আমি আমি তাকে কি বলেছি, কি করেছি আমি? অহনার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতন ভেসে ওঠে তার অতীতের স্মৃতিগুলো। ফ্ল্যাশব্যাক। একদিন ইব্রাহিম প্রবাস থেকে ল্যাপটপে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে কাজ শেখাচ্ছে। অহনা, এই দেখো, বিজনেসের মূল মন্ত্র হলো দূরদর্শিতা আর কঠোর পরিশ্রম। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে সত্যি করার জন্য নিজেকে উজাড় করে দিতে হয়। আমি জানি তুমি পারবে। তুমি আছো বলেই আমি সাহস পাই ইব্রাহিম। আমার এই স্বপ্নগুলো তোমারই দেওয়া। আরেকদিন ইব্রাহিম ফোনে অহনার সাথে কথা বলছে। তার কণ্ঠস্বর ক্লান্ত কিন্তু আশাবাদী। অহনা, তোমার কলেজের ফি জমা দিয়ে এসেছি। আমার চিন্তা ভাবনা একদম সঠিক ছিল। প্রবাসে এসে আমার কষ্ট সার্থক। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমার স্বপ্ন পূরণের জন্য আমি সব করতে রাজি আছি। একবার শুধু তুমি আইআইটিএ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়ে গেলে আমি অনেক খুশি হব। তুমি আমার ভরসা ইব্রাহিম। তুমি না থাকলে আমার এই পড়াশুনোটাই হতো না। আমি তোমার এই ঋণ কোনো দিন ভুলবো না। আরেকদিন অহনার প্রথম ছোট অফিসের উদ্বোধন। ইব্রাহিম ভিডিও কলে তার দিকে হাসি মুখে তাকিয়েছে। অভিনন্দন অহনা, আজ তোমার প্রথম সিঁড়ি। মনে রেখো, সাফল্যের পথ কঠিন, কিন্তু আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি তোমার শক্তি হয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, তুমি না থাকলে আমার এই অফিসও হতো না। তুমি তো আমার সব। বর্তমানে অহনা নিজের গালে হাত দেয়। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু তার কষ্ট আরো গভীর হয়। সে স্পষ্ট দেখতে পাচ্ছে কিভাবে ইব্রাহিম তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল, আর সে কিভাবে সেই ভালোবাসাকে পা দিয়ে পিষে ফেলেছিল। অনুশোচনা আর আফসোস তাকে গ্রাস করে। অহনা কেঁপে ওঠে। আমি কি করেছি? আমি অন্ধ ছিলাম, লোভ আমাকে গ্রাস করেছিল। আমি তাকে অস্বীকার করেছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অহনা করিডোরের ঠান্ডা মেঝেতে বসে চোখ বন্ধ করে আছে। তার মনে ইব্রাহিমের প্রতিটি কথা, তার প্রতিটি অপমান যেন বাজছে। তার চোখের সামনে ভেসে ওঠে ইব্রাহিমের সংগ্রামের দিনগুলো। ইব্রাহিম যখন প্রথম প্রবাসে এসেছিল, একদিন সে ফাঁকা পকেটে হাত ঢুকিয়ে হেসেছিল আর তার এক বন্ধুর সাথে কথা বলছিল। জানিস, আমার পকেটে এখন একটা পয়সাও নেই, কিন্তু আমার অহনার স্বপ্ন আছে, আর ওর জন্য আমাকে কুটিপতি হতে হবে। ওকে প্রমাণ করে দিতে হবে আমার ভালোবাসা শুধু কথা ছিল না। আরেকদিন প্রবাসের কোনো এক নির্মাণ স্থলে মাথার উপর প্রখর সূর্য। ইব্রাহিম কাদা মাটি মাখা হয়ে ভারী জিনিসপত্র টানছে। তার হাত ছিলে গেছে, কপাল থেকে ঘাম ঝরছে। সে ক্লান্তি অনুভব করছে, কিন্তু তার চোখে দৃঢ় সংকল্প। ইব্রাহিম নিজের সাথে নিজেই কথা বলছে। আরেকটু ইব্রাহিম, আর মতো কয়েকটা দিন। অহনার কলেজের শেষ ফিটা জমা দিতে হবে। ওর স্বপ্নটা তো পূরণ করতেই হবে, ওর জন্যই তো কষ্ট। এভাবেই তার প্রবাস জীবন চলছিল। ইব্রাহিম একটা পুরোনো ল্যাপটপ নিয়ে রাতের পর রাত জেগে শেয়ার বাজার বিশ্লেষণ করছে, নতুন ব্যবসার আইডিয়া খুঁজছে। তার চোখ লাল, শরীর ক্লান্ত, কিন্তু মেধা তীক্ষ্ণ। মারিয়া কর্পোরেশন, এটি আমার রাস্তা। এখান থেকে আমি নিজেকে প্রমাণ করব। ওহানাকে দেখাবো আমি কে, ওকে ওর প্রাপ্যটা দেব, কিন্তু তার আগে আমি নিজেই নিজেকে গড়ে তুলব। বর্তমানে অহনার শরীরে একটা কম্পন আসে। সে বুঝতে পারে ইব্রাহিমের আজকের এই অবস্থানের পেছনে কতটা আত্মত্যাগ, কতটা রক্ত ঘাম মিশে আছে। আর সে কিনা সেই মানুষটাকে ব্যর্থ বলে অপমান করেছিল। তার চোখ থেকে আবারও জলের ধারা গড়িয়ে পড়ে। অহনা নিজের হাত মুচড়ে বলে, আমি কেন এত লোভী হলাম? আমি কেন ওকে চিনতে পারলাম না? ও কতটা কষ্ট করেছে আমার জন্য, আর আমি? অহনা এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা কাঁপছে। তার সমস্ত শরীর যেন অবসন্ন। সে বলরুমের দিকে তাকায়, যেখানে তখনও সাদিয়া ও ইব্রাহিমকে ঘিরে মিডিয়ার ভিড়। তার কানে আসে মিডিয়া কর্মীদের ফিসফিসানি। মারিয়া কর্পোরেশনের সিইও, বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী, নতুন পাওয়ার কাপল। অহনা নিজের মনে আবার বলে, আমার সব শেষ। আমার কোম্পানি, আমার খ্যাতি, আমার সম্মান সব ইব্রাহিম ছিনিয়ে নিয়েছে। যেটাকে আমি স্বপ্ন ভেবেছিলাম, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, সে তো ছিল আমারই হাতে ধরা একটা পুতুল। শুধু চেনার ভুল ছিল।
আর আজ সেই পুতুলই আমাকে ধ্বংস করে দিল। অহনা ধীরে ধীরে হোটেলের করিডোর দিয়ে হাঁটতে শুরু করে। তার প্রতিটি পদক্ষেপে যেন পৃথিবীর ভার। লবিতে এসে দেখে মিডিয়া কর্মীরা সাদিয়া ও ইব্রাহিমের ছবি তুলছে, তাদের সাক্ষাৎকার নিচ্ছে। অহনা দ্রুত মুখ ফিরিয়ে নেয়। সে চায় না কেউ তাকে এই মুহূর্তে দেখুক এই পরাজিত অবস্থায়। অহনা ফিসফিস করে, আর না, আমি আর এই মিথ্যে জীবন চাই না। আমার কিছুই নেই এখন। সে হোটেলের দরজা দিয়ে বেরিয়ে আসে। বাইরে তখনও ঝলমলে আলো, কিন্তু অহনার চোখে সব অন্ধকার। সে কোনো ট্যাক্সি বা গাড়ি না দেখে একাকী রাস্তায় হেঁটে যেতে শুরু করে। তার কাঁধ ঝুঁকে আছে, শরীরে নুয়ে পড়েছে। সে সমাজের চোখে, নিজের চোখে একজন পরাজিত মানুষ। ইব্রাহিম, আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করো। কিন্তু তার কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে যায়। রাস্তায় একাকী অহনা হাঁটতে চলে। তার পতন এখন সম্পূর্ণ। হোটেলের বলরুম, মিডিয়ার ভিড় কমে আসছে। সাদিয়া আর ইব্রাহিম এখন একে অপরের দিকে তাকিয়ে হাসছে। তাদের চোখে সে চুক্তির দূরত্ব নেই, বরং এক গভীর ভালোবাসা আর নির্ভরতা স্পষ্ট। ইব্রাহিম সাদিয়ার হাত ধরে আছে। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি সত্যি মারিয়া কর্পোরেশনের সিও, বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী। আমি জানতাম তুমি সাধারণ কেউ নও, কিন্তু এত বড় কিছু আমি কল্পনা করতে পারিনি। ইব্রাহিম সাদিয়ার হাত আলতো করে চাপ দিয়ে হেসে বলে, তোমার কি মনে হয় সাদিয়া, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি? তুমি তো সেই মানুষ যে আমাকে এই চরম প্রতিশোধ নেওয়ার সাহস জুগিয়েছিলেন। তোমার বিশ্বাস ছিল বলেই আমি আজ এই অবস্থানে। আমার বিশ্বাস ছিল তোমার প্রতি, কিন্তু তোমার ক্ষমতা দেখে আমি এখন অবাক হচ্ছি। তুমি কতটা শক্তিশালী ইব্রাহিম, কতটা ধৈর্যশীল। অহনা তোমাকে এত অপমান করলো, কিন্তু তুমি তোমার পরিচয় প্রকাশ করার জন্য সঠিক সময় অপেক্ষা করলে। এই ক্ষমতা বা সম্পদ আমার কাছে মূল্যহীন ছিল সাদিয়া, যতক্ষণ না আমার পাশে তুমি ছিলে। অহনা যা করেছে তার জন্য ওর পতন অনিবার্য ছিল, কিন্তু তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণ করেছে। আমার কাছে এখন এই সব কিছুর অর্থ অনেক বেশি। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে হাসে। তার চোখ ভরে ওঠে ভালোবাসায়। সে বুঝতে পারে ইব্রাহিম শুধুমাত্র একজন শক্তিশালী ব্যবসায়ী নয়, বরং তার ভেতরে এক বিশাল হৃদয় আছে যে ভালোবাসা আর বিশ্বাসকে সবচেয়ে বেশি মূল্য দেয়। ইব্রাহিমের কঠিন সংগ্রামের গল্প তার কাছে আরও স্পষ্ট হয়। তোমার এই সংগ্রাম ইব্রাহিম, এটা আমাকে গর্বিত করে। তোমার এই ভালোবাসা আমার জীবনকে পরিপূর্ণ করেছে। আমি সত্যি ভাগ্যবান যে তুমি আমার স্বামী। আমিও ভাগ্যবান সাদিয়া, তুমি না থাকলে হয়তো আমি এই প্রতিশোধের পথে আটকে থাকতাম। আমিও ভাগ্যবান সাদিয়া, তুমি না থাকলে হয়তো আমি এই প্রতিশোধের পথে আটকে থাকতাম, কিন্তু তোমার ভালোবাসায় আমাকে নতুন করে জীবন দিতে শিখিয়েছে। চলো সাদিয়া, আমাদের নতুন জীবন শুরু করা যাক। ইব্রাহিম সাদিয়াকে নিজের কাছে টেনে নেয়। তাদের চোখ একে অপরের সাথে মিলিত হয়। গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলের প্রেস কনফারেন্স রুম, শত শত সাংবাদিকের ভিড়, ফ্ল্যাশের ঝলকানি আর মাইক্রোফোনের সারি। ইব্রাহিম ও সাদিয়া পাশাপাশি বসে আছে, তাদের মুখে এক স্নিগ্ধ হাসি। ইব্রাহিমের পাশে সাদিয়া, তার চোখে গর্ব। তাদের হাতে হাত রাখা, যা তাদের দৃঢ় বন্ধনের ইঙ্গিত দিচ্ছে। মারিয়া কর্পোরেশনের সিইও এর পরিচয় এবং সাদিয়ার সাথে তার বিয়ের খবর বিশ্ব জুড়ে ঝড় তুলেছে। মিস্টার খান, আপনি মারিয়া কর্পোরেশনের সিইও, অথচ এতদিন আপনার পরিচয় গোপন ছিল। কেন এই গোপনীয়তা, এবং আপনার এই আকস্মিক আত্মপ্রকাশের কারণটা কি? ইব্রাহিম শান্ত ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমার ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের বাইরে রাখতে চেয়েছি। আমার কাজে আমার পরিচয়, আমি সেটা বিশ্বাস করি। আর আমার আত্মপ্রকাশের কারণ সম্ভবত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আর তার সাথে কিছু ব্যক্তিগত কারণেও এই পরিচয় উন্মোচন করাটা জরুরি ছিল। ম্যাডাম সাদিয়া, আপনি এসএফটি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। আপনার এবং মিস্টার খানের এই বিয়ে কি শুধু একটি ব্যবসায়িক চুক্তি ছিল, নাকি এর পেছনে সত্যিকারের ভালোবাসা আছে? আপনারা কি এতদিন ধরে নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন? সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে হাসলেন, তারপর সাংবাদিকদের দিকে ফিরে, আমাদের সম্পর্ক কোনো চুক্তি দিয়ে শুরু হয়নি। এটা এমন এক বন্ধন যা ধীরে ধীরে গভীর হয়েছে। আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে, যা কোনো শর্ত বা চুক্তির ঊর্ধ্বে। আর হ্যাঁ, আমাদের সম্পর্ক ব্যক্তিগত ছিল, কিন্তু গোপন নয়। আমরা চেয়েছিলাম সঠিক সময়ে সবটা প্রকাশ করতে। মিস্টার খান, অহনা চৌধুরী, অহনা আইএনসি এর হঠাৎ পতন নিয়ে আপনি কি বলবেন? আপনার কোম্পানির সঙ্গে তাদের যে ডিল হওয়ার কথা ছিল তা কেন বাতিল হলো?
ইব্রাহিমের চোখে এক কঠিন দৃষ্টি আসে, কিন্তু কণ্ঠস্বর শান্ত থাকে। আমি শুধু এটাই বলতে চাই, প্রতিটি কাজেরই একটি ফল থাকে। অহনা আইএনসি এর পতন তাদের নিজস্ব ভুলের ফল। আমি যা সঠিক মনে করেছি তাই করেছি। মারিয়া কর্পোরেশন সবসময় নীতি ও নৈতিকতার উপর ভিত্তি করে চলে। আমরা এমন কোনো অংশীদারের সাথে কাজ করি না যারা এই মূল্যবোধ ধারণ করে না। মিস্টার খান, মারিয়া কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এসএফটি ইন্ডাস্ট্রি এর সাথে কি কোনো বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা আছে? মারিয়া কর্পোরেশন সবসময় বিশ্বের অগ্রগতিতে বিশ্বাসী। এসএফটি ইন্ডাস্ট্রি একটি অত্যন্ত সম্ভাবনাময় কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন মিস সাদিয়া জান্নাত। অবশ্যই আমরা এসএফটি ইন্ডাস্ট্রিতে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছি। শুধু অর্থের বিনিয়োগ নয়, মেধা এবং প্রযুক্তির বিনিয়োগও থাকবে। আমাদের লক্ষ্য হলো এসএফটি ইন্ডাস্ট্রিকে বিশ্বের অন্যতম সেরা কোম্পানি হিসেবে গড়ে তোলা। সাংবাদিকরা একে অপরের দিকে তাকায়, তাদের চোখে বিস্ময়। ইব্রাহিম ও সাদিয়া দুজনেই আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে থাকে। তাদের ভালোবাসা আর ব্যবসায়িক দূরদর্শিতা একসঙ্গে প্রকাশ পায়। বিশ্বজুড়ে তাদের নাম এক নতুন পাওয়ার কাপল হিসেবে ছড়িয়ে পড়ে। সাদিয়া ও ইব্রাহিম তাদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সাদিয়া তার বাবা মাকে ফোন করে, তার কণ্ঠে কিছুটা ভয় মেশানো উত্তেজনা। হ্যালো বাবা, কেমন আছো তোমরা? মা কেমন আছে? সাদিয়ার বাবা ফোন ধরে, উত্তেজিত কণ্ঠে বলেন, সাদিয়া, তুই ঠিক আছিস তো? আমরা তো টিভিতে দেখলাম ইব্রাহিম ও মারিয়া কর্পোরেশনের সিইও, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি, আর তুই ওকে বিয়ে করেছিস? এটা কি সত্যি? সাদিয়ার বাবা মার কণ্ঠে বিস্ময় এবং আনন্দ স্পষ্ট। সাদিয়ার মুখে স্বস্তির হাসি ফোটে। হ্যাঁ বাবা, সব সত্যি। ইব্রাহিম মারিয়া কর্পোরেশনের সিইও, আর আমরা বিয়ে করেছি। আমাদের বিয়েটা যদিও কিছুটা অন্যরকম ভাবে হয়েছিল, কিন্তু এখন আমরা সত্যি স্বামী স্ত্রী। সাদিয়ার মা ফোন হাতে নিয়ে আনন্দে আপ্লুত হয়ে বলেন, মা, তুই আমাদের কিছু বলিসনি কেন? এত বড় একটা খবর, আমরা কত চিন্তায় ছিলাম। ইব্রাহিম তো, তুই কি ভাগ্যবান মেয়ে। আমরা ওকে জামা হিসাবে সানন্দে মেনে নিচ্ছি। ওকে আমাদের বাড়ি নিয়ে আয় মা, আমরা ওকে আশীর্বাদ করতে চাই। সাদিয়া চোখ ভিজে আসে আনন্দে। ধন্যবাদ মা, তোমরা খুশি হয়েছে শুনে আমার খুব ভালো লাগছে। আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করতে আসছি। সাদিয়া ফোন রাখে, তার চোখে মুখে এক ধরনের স্বস্তি আর আনন্দ। সে ইব্রাহিমের দিকে তাকায়। আমার মা বাবা খুব খুশি হয়েছে ইব্রাহিম। তারা তোমাকে জামাই হিসেবে আনন্দে মেনে নিয়েছে। তারা তোমাকে আশীর্বাদ করতে চায়। আমি জানতাম তোমার পরিচয় জানার পর তারা সবটা বুঝবে। ইব্রাহিম সাদিয়ার হাত ধরে হেসে বলে, আমি চেয়েছিলাম তোমার পরিবার আমাকে মেনে নিক সাদিয়া। তোমার খুশি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। চলো এবার যাদের সাথে দেখা করতে যাই। সাদিয়া ও ইব্রাহিম একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের মুখে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন, যেখানে পরিবারের আশীর্বাদ তাদের সম্পর্ককে আরো মজবুত করবে। এদিকে অহন একটা জনশূন্য পার্কে বসে আছে। তার পরনে ছেঁড়া পোশাক, চুল এলোমেলো, তার চোখে কোনো স্বপ্ন নেই, কেবল হতাশা আর শূন্যতা। তার সামনে সংবাদপত্র পড়ে আছে, যেখানে বড় বড় অক্ষরে লেখা, মারিয়া কর্পোরেশনের সিইও ইব্রাহিম খানের আত্মপ্রকাশ, অহনা চৌধুরীর কোম্পানির পতন। অহনা নিজের গালে হাত দেয়, তার শরীর কাঁপছে। অহনা নিজের মনে ফিসফিস করে, আমি কি ছিলাম আর এখন কি হলাম? আমার সব শেষ। ইব্রাহিম, আমি তোমাকে বিশ্বাস করিনি, আমি তোমার ভালোবাসা চিনতে পারিনি। আমি অন্ধ ছিলাম, লোভ আমাকে গ্রাস করেছিল। অহনার চোখের সামনে ফ্ল্যাশব্যাক হয়ে আসে ইব্রাহিমের কথাগুলো। আজ থেকে তোমার যা কিছু আছে তার উপর থেকে আমার সমস্ত কর্তৃত্ব শেষ। তোমার এই আহানা আইএনসি আর এক মুহূর্তের জন্য তোমার নয়। অহনা আর্তনাদ করে ওঠে, আমার অহংকার, আমার সব কিছু ইব্রাহিম কেড়ে নিয়েছে। আমি আর কখনো ঘুরে দাঁড়াতে পারবো না। আমার কোনো ফেরার পথ নেই। পার্কের বেঞ্চে বসে অহনা নিজের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হয়। সে বুঝতে পারে ইব্রাহিমের নিঃস্বার্থ ভালোবাসাকে সে কিভাবে পায়ে তুলেছিল। তার পরিণতি এখন সম্পূর্ণ একা, নিরাশ্রয় এবং পরাজিত। সে নিজের উপর ঘৃণা অনুভব করে। আমি আর মুখ দেখাতে পারবো না। আমার জীবন শেষ করে দেব। অহনা সেখানেই বসে থাকে, তার চোখে শূন্যতা। তার সাজানো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে, আর এই ধ্বংসস্তূপ থেকে তার আর ফেরার কোনো পথ নেই। এদিকে ইব্রাহিম ও সাদিয়া তাদের অ্যাপার্টমেন্টের ছাদে বসে আছে। রাতের আকাশ তারায় ভরা, তাদের হাতে কফির মগ। তাদের মনে এখন আর কোনো দুঃখ নেই, শুধু ভালোবাসার আলো।
সাদিয়া ইব্রাহিমের কাঁধে মাথা রেখে ভাবতে পারছি না ইব্রাহিম, আমাদের জীবনটা হঠাৎ করে কতটা বদলে গেল। তুমি এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী, আর আমি তোমার পাশে। এই পরিবর্তনটা তোমার জন্য সাদিয়া। তোমার ভালোবাসা আর বিশ্বাস আমাকে নতুন করে জীবন দেখতে শিখিয়েছে। এখন আমরা কি করব? শুধু ব্যবসা আর অর্থ উপার্জন, নাকি আমাদের জীবনে আরও কোনো বড় উদ্দেশ্য আছে? আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু করার আছে ইব্রাহিম। আমরা একসাথে নতুন ব্যবসা শুরু করতে পারি, যা শুধু আমাদের লাভ দেবে না, বরং সমাজের জন্য কিছু করবে। যেমন শিক্ষা খাতের বিনিয়োগ, স্বাস্থ্যসেবা সাহায্য করা, আর পরিবেশ সংরক্ষণে কাজ করা। ইব্রাহিম সাদিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, তোমার এই চিন্তাগুলি আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে সাদিয়া। হ্যাঁ, আমরা একসাথে এমন কিছু করতে পারি যা পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। মারিয়া কর্পোরেশন এবং এসএফটি ইন্ডাস্ট্রি একসাথে কাজ করলে আমরা অনেক বড় পরিবর্তন আনতে পারবো। আর আমাদের সম্পর্কের কথা, আমরা কি ওই চুক্তিটা আজীবন চালিয়ে যাব, নাকি এটাকে সত্যিকারের বিয়েতে পরিণত করব? ইব্রাহিম সাদিয়ার হাত ধরে, তার চোখে গভীর ভালোবাসা। এটা তো কবেই সত্যিকারের বিয়ে হয়ে গেছে সাদিয়া। আমাদের চুক্তি তো কেবল একটা আনুষ্ঠানিকতা ছিল। আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই, তোমার হাতে হাত রেখে প্রতিটা নতুন সকাল দেখতে চাই। আমাদের ভালোবাসার এই বন্ধন যেন কোনোদিনও না ছেড়ে। সাদিয়া ইব্রাহিমকে জড়িয়ে ধরে। আমিও তাই চাই ইব্রাহিম, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, তোমার প্রতিটি সুখে দুঃখে, প্রতিটি সফলতায়, আর প্রতিটি সিদ্ধান্তে। তারা দুজনেই রাতের আকাশের দিকে তাকায়। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন, একটা নতুন জীবন, নতুন ব্যবসা এবং একটা নতুন শক্তিশালী ভালোবাসা যা তাদের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেবে। তাদের সম্পর্ক এখন আরও মজবুত, আরও খাঁটি। এক সপ্তাহ পর ইব্রাহিম ও সাদিয়ার বিলাসবহুল পেন্ট হাউসের ছাদের বাগান, চারপাশে সবুজ গাছপালা, রঙিন ফুল, সন্ধ্যার নরম আলোয় চারদিক আলোকিত। একপাশে কফি টেবিল, ইব্রাহিম ও সাদিয়া পাশাপাশি বসে আছে, তাদের হাতে হাত রাখা, তাদের মুখে প্রশান্তি আর চোখে গভীর ভালোবাসা। তাদের সম্পর্কের মধ্যে এখন কোনো কপটতা নেই, শুধু বিশুদ্ধ প্রেম আর বোঝাপড়া। সাদিয়া ইব্রাহিমের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলে, ভাবতে পারিনি ইব্রাহিম, আমাদের এই ভুয়া বিয়েটা এমন সত্যিকারের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবে। মনে আছে প্রথম দিন কি রকম দ্বিধায় ছিলাম আমরা? ইব্রাহিম সাদিয়ার হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে হেসে, মনে থাকবে না কেন? আমার তো মনে হচ্ছিল আমি যেন কোনো গোপন মিশনে নেমেছি, আর তুমি ছিলে আমার রহস্যময় সহকর্মী। কিন্তু সত্যি বলতে কি সাদিয়া, তোমার সাথে প্রতিটি দিন কাটানোর পর আমার মন বলছিল এটি আমার আসল জায়গা। আমারও তাই মনে হচ্ছিল। তোমার সেই অদ্ভুত আত্মবিশ্বাস, তোমার রহস্যময় চালচলন, সব কিছুই আমাকে তোমার দিকে টানছিল। আর যখন জানলাম তুমি মারিয়া কর্পোরেশনের সিইও, তখন তো সব হিসেব বদলে গেল। আমি ভাগ্যবান যে তুমি আমার পাশে ছিলে সাদিয়া। তোমার বিশ্বাস আর ভালোবাসা না থাকলে হয়তো আমি প্রতিশোধের অন্ধকারের পথই আটকে থাকতাম। তুমি আমাকে আলো দেখিয়েছ। তুমি আমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ ইব্রাহিম। তোমার সাথে দেখা হওয়ার আগে আমার জীবন কেবল ব্যবসা আর পরিবারের চাপই কাটছিল। এখন আমার মনে হয় আমি সত্যিকারের জীবন খুঁজে পেয়েছি। আমাদের এই সম্পর্ক শুধু চুক্তির ফল ছিল না সাদিয়া, এটা ছিল ভাগ্যের লিখন। আমি এখন বুঝতে পারি কেন অহনাকে দিয়ে আমাকে এত কষ্ট পেতে হয়েছিল, কারণ সেই কষ্টই আমাকে তোমার কাছে নিয়ে এসেছে, আর তোমার কাছ থেকে পেয়েছি সত্যিকারের ভালোবাসা। ইব্রাহিম সাদিয়ার দিকে ফিরে তাকায়, তার মুখে ভালোবাসার এক গভীর হাসি। তাদের চোখ একে অপরের সাথে মিলিত হয় এবং তাদের মধ্যে এক নীরব কথোপকথন চলে, যা শব্দে প্রকাশ করা উচিত। আমাদের এই ভালোবাসা যেন সব সময় এইভাবে টিকে থাকে ইব্রাহিম, সারা জীবন। আমাদের ভালোবাসা সময়ের সাথে সাথে আরো গভীর হবে সাদিয়া, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। একটা বিশাল স্কুল প্রাঙ্গণ, ইব্রাহিম ও সাদিয়া দুজনেই সেখানে উপস্থিত। স্কুলটা মারিয়া কর্পোরেশন এবং এসএফটি ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। চারপাশে শত শত শিশু কিশোর ও তাদের অভিভাবকরা আনন্দ উল্লাস করছে। একটা ফলক উন্মোচন করা হয়েছে যেখানে লেখা ইব্রাহিম সাদিয়া শিক্ষা প্রকল্প। ইব্রাহিম মাইক্রোফোনের সামনে এসে হাসি মুখে বলে, আজ আমাদের জন্য একটা বিশেষ দিন। 1 বছর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের অর্জিত সম্পদ শুধু আমাদের ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য ব্যবহার করব। এই স্কুল সেই লক্ষ্যেরই প্রথম ধাপ। সাদিয়া ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছে, তার আনন্দিত কণ্ঠে বলে, আমরা বিশ্বাস করি শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড। প্রতিটি শিশুর শিক্ষার অধিকার আছে। আমাদের এই প্রকল্পটি পিছিয়ে পড়া শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে, যাতে তারাও নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পায়।
একজন দরিদ্র অভিভাবক ইব্রাহিম ও সাদিয়ার দিকে কৃতজ্ঞতা নিয়ে এগিয়ে আসে। স্যার, ম্যাডাম আপনার আমাদের জন্য যা করেছেন তা আমরা কোনোদিন ভুলব না। আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে, এটা আমরা ভাবতেই পারিনি। আপনাদের জন্য আজ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হলো। ইব্রাহিম অভিভাবকের কাঁধে হাত রাখে। আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমাদের কর্তব্য। আপনারা শুধু আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সহযোগিতা করুন। এরপর ইব্রাহিম ও সাদিয়া একটা বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। তারা দুজন মিলে একটা চারা রোপণ করে। সাদিয়া চারা রোপণ করতে করতে বলে, আমাদের পরিবেশ রক্ষা করাটাও খুব জরুরি ইব্রাহিম। প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা চাই এই পৃথিবীতে সবুজ আর সতেজ ফিরিয়ে আনতে। ইব্রাহিম সাদিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলে, তোমার এই চিন্তাগুলো আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে সাদিয়া। একসাথে আমরা অনেক বড় পরিবর্তন আনতে পারি। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের অবদান রাখব। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের বিপুল সম্পদ এখন জনকল্যাণে ব্যবহৃত হচ্ছে, যা সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জীবনে নতুন আলো আনছে। তাদের এই সামাজিক উদ্যোগগুলো বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কয়েক বছর পর তাদের চেহারায় বয়সের ছাপ পড়লেও তাদের ভালোবাসা আর গভীর বোঝাপড়া আগের মতোই অটুট আছে। তাদের দাম্পত্য জীবন এখন সুখ আর শান্তিতে ভরা। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের লিভিং রুম, চারদিকে খেলনা ছড়ানো, একটা ছোট ফুটবল গড়ি আছে একপাশে। সকালের মিষ্টি রোদ জানালার কাঁচ ভেদ করে ঘরে এসে পড়ছে। সোফায় বসে ইব্রাহিম তার 5 বছর বয়সী ছেলে আয়াতের সাথে খুনসুটি করছে। আয়াতের পরনে কার্টুনের ছবিওয়ালা টি শার্ট। সাদিয়া দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে, তার মুখে এক নির্মল হাসি। আয়াত ছোট ফুটবলটা ইব্রাহিমের দিকে ছুড়ে দিয়ে আধো আধো গলায় বলে, বাবা কেচ কেচ নাও। ইব্রাহিম হেসে ফুটবলটা ধরে ফেলে। ফুটবল আবার আয়াতের দিকে ছুড়ে দিয়ে মজা করে বলে, বাহ, আমার চ্যাম্পিয়ন ছেলে, এবার তুমি ক্যাচ করো। আয়াত ক্যাচ ধরতে গিয়ে টাল সামলাতে না পেরে সোফার উপর পড়ে যায়। সে খিলখিল করে হেসে ওঠে। সাদিয়া কিচেন থেকে এসে আদুরে গলায় বলে, কি হচ্ছে এখানে? সকাল সকাল এত দুষ্টামি শুরু হয়ে গেছে। আয়াত, বাবাকে বুঝি খুব জ্বালাচ্ছ? আয়াত সাদিয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, মা, বাবা লুডো খেলছে না, বাবা খালি বল খেলছে। ইব্রাহিম হাসতে হাসতে বলে, আরে লুডো তো কাল খেললাম, আজ তো ফুটবল খেলার দিন, তাই না বাবা? তুমি তো কালই বললে ফুটবল খেলবে। না, আমি আজ লুডো খেলবো। মা, বাবাকে বলো লুডো খেলতে। সাদিয়া ইব্রাহিমের দিকে তাকিয়ে চোখ টিপে হাসে। ইব্রাহিম অসহায়ভাবে কাঁধে ছাকায়। বাবা ছেলে যখন লুডো খেলতে চাইছে তখন খেলবো না কেন? তুমি তো এত বড় বিজনেসম্যান, একটা বাচ্চার আবদার রাখতে পারবে না? ইব্রাহিম মৃদু হেসে আয়াতকে কোলে তুলে নেয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, খেলবো লুডো। তুমি যখন বলছো তখন তো খেলতেই হবে, কিন্তু কে জিতবে আজ, আমি না তুমি? আজ আমি জিতবো, দেখবে। সাদিয়া আয়াতের গালে আলতো চুমু খেয়ে বলে, আমার সাহসী ছেলে। ঠিক আছে, এখন চলো ব্রেকফাস্ট করবে, তারপর লুডো খেলা হবে। আয়াত আনন্দে হাততালি দেয়। ইব্রাহিম তাকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের দিকে যায়। সাদিয়ার মুখে এক অনাবিল হাসি লেগে থাকে। ডাইনিং টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে। আয়াত চামচ দিয়ে নিজের প্যানকেক খাচ্ছে। সে প্যানকেক ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে, আর ইব্রাহিম আর সাদিয়া তাকে দেখে হাসছে। আয়াত যেখানে মধু রাখা আছে সেই টেবিলের দিকে আঙুল তুলে বলে, মা, এটা টেস্টি। সাদিয়া হাসি মুখে বলে, টেস্টি না বাবা, টেস্টি। আর এটা মধু, আর একটু মধু দেব? ও, আর নেব না, আমি এখন লুডো খেলবো। আয়াত ইব্রাহিমের হাত ধরে টানতে শুরু করে। ইব্রাহিম হাসে এবং সাদিয়ার দিকে তাকায়। আরে বাবা, একটু শান্ত হও, ব্রেকফাস্টটা শেষ করো আগে। দেখলে তো সাদিয়া, তোমার ছেলের কাছে আমার মারিয়া কর্পোরেশনের সিও পদবীর কোনো দাম নেই, ওর কাছে শুধু লুডুর দাম আছে। আর এইটাই তো আসল জীবন ইব্রাহিম। আমাদের এই সাফল্যের মাঝে এই ছোট ছোট আনন্দগুলোই তো জীবনকে পরিপূর্ণ করে তোলে। ইব্রাহিম আয়াতকে কোলে তুলে নেয়। ঠিক আছে, চলো লুডোই খেলি, কিন্তু শর্ত হলো যদি আমি জিতি তাহলে তুমি আমাকে একটা বড় সড়ো চুমু দেবে। চুমু আজ পাবে না, কারণ আমি জিতবো। ইব্রাহিম আর সাদিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের এই ছোট পরিবারের ছবিটা এখন সম্পূর্ণ। অহনার প্রতিশোধ, ইব্রাহিমের সংগ্রাম, সবকিছুই আজ তাদের সুখী জীবনের পটভূমি হয়ে উঠেছে। তাদের এই ভালোবাসার বন্ধন এখন তাদের সন্তানের আগমনে আরও মজবুত হয়েছে।
জীবন তাদের জন্য নতুন করে অর্থপূর্ণ হয়ে উঠেছে।